নমস্কার। আজকের শিক্ষক দিবসের এই শুভ দিনে আমরা আহ, প্রতিষ্ঠানের তরফ থেকে অধ্যাপক ডক্টর শ্রীমন্ত ভদ্র স্যারকে শ্রদ্ধা জানাই। কারক প্রকরণের বিভিন্ন সন্দিগ্ধ ক্ষেত্র যেখানে ছাত্রছাত্রীদের মূলত ভুল হয় বা সম্ভাবনা থেকে যায়, সেই জায়গা নিয়ে একটি আলোচনা পর্ব বা ক্লাসের জন্য আমরা স্যারকে অনুরোধ করেছিলাম। স্যার আমাদের সেই অনুরোধে সাড়া দিয়েছেন এবং সেই বিষয়ক ক্লাস আজকে অনুষ্ঠিত হবে। আমি অধ্যাপক ডক্টর শ্রীমন্ত ভদ্র স্যারকে বলবো আপনাদের পরবর্তী ক্লাসটি শুরু করার জন্য, এবং আমরা আশা রাখছি স্যারের কাছ থেকে এই ক্লাস করার পরে আপনাদের এই সমস্ত সন্দিগ্ধ জায়গা নিয়ে অনেকটাই যে ভয় লাগা বা সেই সমস্তগুলো সব দূর হবে। আমি স্যারকে অনুরোধ করবো ক্লাসটা শুরু করার জন্য। येनाक्षरसमम्नायम् अधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। সকলকে শুভ সন্ধ্যা। আমরা আজ কারক নিয়ে চর্চা করব। আমরা আজকের ক্লাসটা সেখান থেকেই শুরু করব যে আমরা জানি যে আমরা কারকটা নিয়ে যথারীতি পড়াশোনা করে এসেছি, তাই আমরা প্রথমের দিকটায় একটু জাস্ট একবার মনে করাবো যে কারকের ক্রিটিক্যাল জিনিসগুলো কোন জায়গায় আছে। তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব, যেখানে আমরা মেনলি ডাউট ক্লিয়ারের উপরে জোর দেব। কারণ আমরা ধরেই নিচ্ছি যে কারকটা মোটামুটি আমাদের কম বেশি সকলের আমরা পড়েই ফেলেছি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে। যেখানে মনে হবে সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা জোর দেব। তাহলে প্রথমে আমাদেরকে মানে জানবো যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের আলোচ্য বিষয়। তাহলে নর্মালি আমরা জানি যে কর্তায় প্রথমা হয়, কর্মে দ্বিতীয়া হয়, করণে তৃতীয়া হয়, সম্প্রদানে চতুর্থী হয়, অপাদানে পঞ্চমী হয়, অধিকরণে সপ্তমী হয়। কিন্তু আমরা যদি এই চারটা একবার দেখি বা আমরা যারা কারক পড়েছি, আমরা বুঝেছি যে কারক মানে সেখানে শুধুমাত্র যে ওই প্রথমা বা কর্মে দ্বিতীয়া এই ব্যাপারটা নয়। আসলে এটা ক্লিয়ার করার জন্য আমরা যে কথাটা বারবার বলি যে কারক ছটা হলেও কারককে উক্ত এবং অনুক্ত ভেদে দুই ভাগে ভাগ করা যায়। এবং সেখানে যে কোনো কারক উক্ত হলে শুধু কর্তা নয়, যে কোনো কারক যদি উক্ত হয় তাহলে সেখানে প্রথমা হয়। তাই প্রথমা যখনই জিজ্ঞাসা প্রথমা কোথায় হয়, নর্মালি আমরা কর্তৃকারকে হয় বলি, আসলে কথাটা ভুল কথা। প্রথমা সব কারকেই, যে কোনো কারকেই প্রথমা হতে পারে যদি সেটা উক্ত থাকে। ওর জন্য খেয়াল করে দেখো সব জায়গাতেই আমরা সব ঘরেই কিন্তু এখানেও কর্তৃকারকেও প্রথমা রেখেছি, কর্মকারকেও প্রথমা রেখেছি, কর্মকারকেও প্রথমা, সম্প্রদানে প্রথমা, অপাদানে প্রথমা, অধিকরণে প্রথমা। তার মানে যে কোনো কারক হোক না কেন সে যদি উক্ত হয় তাহলে সেখানে প্রথমা হয়। তাহলে কর্তৃকারকে প্রথমা এটা কথার কথা যাস। তাই এখানে যদি কেউ জিজ্ঞাসা করে কর্তৃকারকে প্রথমা হয় তার সূত্র কি, আমরা নর্মালি বলতে পারবো না, তার কারণ কর্তৃকারকে প্রথমা যেন স্পেসিফিক কোনো সূত্র নেই। অন্যদিকে আমরা যেমন কর্মে দ্বিতীয়া বলি, তেমন যদি কর্তায় তৃতীয়া বলি তার এগেনস্টে সূত্র আছে, এখানে কর্তৃকরণের তৃতীয়া আছে। তাই সেখানে যে কোনো কারক যদি উক্ত হয় তাহলে প্রথমা হয়। তাছাড়াও যেগুলো আমরা জানি যে তৃতীয়া, কর্তায় তৃতীয়া, কর্ণে তৃতীয়া, কর্মে দ্বিতীয়া, সেগুলো বাদ দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্তৃকারকে প্রথমা উক্ত হলে হচ্ছে, অনুক্তে যেমন তৃতীয়া হয় তেমন ষষ্ঠীও হচ্ছে। কর্মকারকে আবার উক্ত হলে প্রথমা, অনুক্ত কর্মে তো বাকি ছটা বিভক্তি আছে, তাহলে দেখতে পাচ্ছি কর্মকারকে সাতটা বিভক্তি হয়। তাহলে ন্যাচারালি আমরা বলি দ্বিতীয়া, দ্বিতীয়াটা কথার কথা, তার ব্যতিক্রম আছেই যে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সবগুলোই হয়। আবার আমরা দেখছি যে কর্মকারকে নর্মালি আমরা তৃতীয়া জানি, তাহলে অনুক্ত হলে তৃতীয়া হচ্ছে, উক্ত হলে প্রথমা হচ্ছে। তাছাড়াও আমরা কর্মকারকে পঞ্চমীও পাই। সম্প্রদান কারকে আমরা নর্মালি জানি সম্প্রদানে চতুর্থী হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুক্ত সম্প্রদানে চতুর্থী, উক্তে প্রথমা, তার সঙ্গে আবার আবার তৃতীয়াও দেখতে যে সম্প্রদান কারকে তৃতীয়া বিভক্তিও হয়। অপাদান কারকে অনুক্ত হলে পঞ্চমী আর উক্ত হলে প্রথমা। অধিকরণে উক্ত হলে প্রথমান অন্য কারকের মতো, অনুক্ত হলে সপ্তমী। এই প্রথমা সপ্তমী ছাড়াও
অনুক্ত অধিকরণে তৃতীয়াও হয়, পঞ্চমীও হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কর্মকারকে দ্বিতীয়া, এটা জেনারেল কথা, তাহলে তার ব্যতিক্রম হতে পারে, কর্মকারকে তৃতীয়া এর ব্যতিক্রম হতে পারে, এবং কোথায় কোথায় কি ব্যতিক্রম আছে তার একটা লিস্ট কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং আমরা এই জিনিসটা জানি যে সাধারণ জিনিসের থেকে ব্যতিক্রম গুলো আমাদের জটিলতায় ফেলে বেশি। আর আমরা যখনই কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিই, সে 90% জিনিস সহজ থাকে। আসলে বিচার করে কে পরীক্ষাটিতে উত্তীর্ণ হবে আর কে হবে না, সে 10% প্রশ্ন যেগুলো ব্যতিক্রম থেকে আসে। তাই ব্যতিক্রম থেকে আমাদের কিন্তু একটু ব্যতিক্রমে ফোকাস হওয়া ভালো, যদি আমাদের বেসিক প্রিপারেশন হয়ে থাকে। আর যদি মনে আমার বেসিক প্রিপারেশন নেই, আমি ব্যতিক্রমে যাচ্ছি, তখন আবার কিন্তু সেটা অন্য কথা। আগে কিন্তু বেসিক প্রিপারেশন নিতে হবে, তারপরেই আমরা ব্যতিক্রম যেগুলো সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করব। তাহলে এখন আমরা যেটা আমরা যে বললাম যে কর্তৃকারকে প্রথমা, কর্মকারকে দ্বিতীয়া, বা প্রথমা কর্মকারকে যে বললাম, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের যে কারক বিভক্তি প্রকরণ আছে সেখানে বিভক্তি হয়, বিভক্তির কারণ কি কি? তাহলে আমরা যদি দেখি কারক প্রকরণে বিভক্তির কারণ, কখনো কারককে বলা হয়েছে, কখনো বিশেষ শব্দকে বলা হয়েছে, কখনো বিশেষ অর্থকে বলা হয়েছে। তার বাইরে কিন্তু বিভক্তির কোনো কারণ। আসলে ওর জন্য কারক প্রকরণের অন্য জায়গায় নাম রাখা হয় বিভক্তি অর্থ প্রকরণ। কেন? বিভক্তি আসলে কোথায় হচ্ছে, কোন ক্ষেত্রে হচ্ছে, সেটাই আসলে কারক প্রকরণ নির্ণয় করা হয়। কারকের থেকেও বেশি ভাইটাল হচ্ছে বিভক্তি। কারণ বিভক্তির দৃষ্টি থেকেই আমাদের কারকটা আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভক্তির কারণ কখনো কারক হচ্ছে। যেমন ধরো প্রথম বিভক্তি, তার কারণ কি হতে পারে? কারক হতে পারে, উক্ত কর্তা হতে পারে, উক্ত কর্ম হতে পারে, উক্ত কর্ম হতে পারে, উক্ত সম্প্রদান হতে পারে, উক্ত অপাদান হতে পারে, উক্ত অধিকরণ হতে পারে। তেমন কর্মকারকের আমরা যেমন দেখছি যে উক্ত হলে প্রথমা, অনুক্ত হলে দ্বিতীয়া, তৃতীয়া, এগুলো সবই কারকের কথা বলছি। তার বাদ দিয়েও আমরা শব্দ যোগে, যেমন অভিত শব্দ যদি থাকে তার যোগে দ্বিতীয়া হয়, তাহলে সেখানে সব বিভক্তির কারণ কিন্তু কারক নয়, সেখানে বিভক্তির কারণ হচ্ছে একটা বিশেষ শব্দ। অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে, তাহলে এগুলো শব্দ বিশেষ। কিছু ক্ষেত্র থেকে অর্থ বিশেষ, যেমন হেতু অর্থে তৃতীয়া হয়, তাহলে সেখানে তৃতীয়ার কারণ করণ কারকও নয়, কর্তৃকারকও নয়, কোনো শব্দও নয়, কিন্তু এটা অর্থ, হেতু অর্থ যদি বোঝায় তাহলে সেখানে কি হবে? তৃতীয়া হবে। তাহলে আসলে আমরা যেটা করতে চাই কারক প্রকরণ থেকে, বিভক্তি নির্ণয় করতে চাই আর বিভক্তির কারণটা নির্ণয় করতে চাই। তাহলে সেখানে আমাদের নর্মালি সেখানেই ভুল হয়। আমাদের যে বদ্ধমূল ধারণা, প্রথমা মানেই কর্তৃকারক, দ্বিতীয়া মানেই কর্মকারক, তৃতীয়া মানেই কর্মকারক, এটা থেকে বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে চতুর্থী মানেও কর্মকারক হতে পারে। নর্মালি আমরা চতুর্থী দেখেই বিচার করতে বসে যাই, চতুর্থী আচ্ছা তাহলে এটা সম্প্রদান, এটা পঞ্চমী তাহলে এটা অপাদান। তাহলে এইভাবে বললে হবে না, কারণ দেখতে পাচ্ছি পঞ্চমী কর্মকারকেও হচ্ছে, পঞ্চমী কর্মকারকেও হচ্ছে, আবার পঞ্চমী যেমন অপাদান কারকে হয় তেমন পঞ্চমী অধিকরণ কারকেও হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চমী শুধু অপাদান নয়, অন্য ক্ষেত্রেও আসছে। এখন আমরা একদম প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাবো, ব্যতিক্রমের জায়গাগুলো। তাহলে সেখানে কর্তৃকারক যেটা আমরা বললাম, তাহলে সেখানে আমরা দেখলাম প্রথমা, তৃতীয়া, ষষ্ঠী। তাহলে সেইখানে এটা আলোচ্য বিষয়, আমরা একটা হেডলাইন করার পরে নর্মালি আমরা কারক কাকে বলে এটা নিয়ে চর্চা করার কিছু নেই। ক্রি ধাতুর থেকে নুল প্রত্যয় করে কারক শব্দটা হয়েছে, এবং সেখানে ক্রিয়ান্বয়ী কারকম এটা প্রাচীনদের মত, আর ক্রিয়াজনকম কারকম নবীনদের মত। তারপরে আমরা যেটা বলছিলাম যে কর্তৃকারকে কি আছে, এখানে আমরা বেশি এক্সপ্লেনেশনে যাব না, শুধু জাস্ট একবার করে মনে করাবার চেষ্টা করবো, কারণ পুরো কারক প্রকরণটা কভার করার আমি চেষ্টা করছি। তাহলে সেখানে বলা হচ্ছে উক্ত কর্তায় প্রথমা যেমন রামহ গ্রামম গচ্ছতি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই যে বারবার আপনি উক্ত আর অনুক্তর কথাটা বলছেন, তাহলে উক্ত আর অনুক্তের তাৎপর্য কি? আমরা সকলেই অবগত আছি, তবু জাস্ট মনে করাবার জন্য একটা বলছি। আমরা একটা সিদ্ধান্ত কৌমুদী লাইন পাই, অভিধানম চ প্রায়ণ তিং কৃত তদ্ধিত সমাসৈহি। যে অভিধান তিঙের দ্বারা হয়, কৃতের দ্বারা হয়, তদ্ধিতের দ্বারা হয়, সমাসের দ্বারা। এই অভিধান মানে কি? অভিধান মানে হচ্ছে উক্ত, উক্তটাকেই বলা হয় অভিহিত। উক্ত মানে কি? এক কথায় উক্ত মানে হচ্ছে বলা হয়েছে, আর যেটা বলা হয়নি অনুক্ত বা অনভিহিত। অনভিহিত মানেও যা, অনুক্ত মানেও তা, উক্ত মানেও যা, অভিহিত মানেও তাই। তাহলে এক কথায় বলা হয়েছে আর একটা যে বলা হয়নি।
তাহলে কি সম্পর্ক? সম্পর্ক যে খুব সিম্পল সম্পর্ক হচ্ছে, ধরো আমরা একটা বাক্য নিলাম, রাম ঘট নিয়ে জল আনতে যাচ্ছে, একটা বাক্য। অথবা রাম কলস নিয়ে জল আনতে যাচ্ছে, এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে রাম ঘট কলস নিয়ে যাচ্ছে, তৃতীয় বাক্য। এই তৃতীয় বাক্যটা যখন আমরা বলছি রাম ঘট কলস নিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে বাক্যটা একটা সমস্যা আছে। কেন? যে ঘট মানেই তো কলস, তাহলে ঘট বললেই হয়ে যায়, কলস বলার দরকার নেই। তার মানে হচ্ছে সিদ্ধান্ত এটাই, একটা অর্থ প্রতিপাদন করার জন্য আমরা একটা শব্দের প্রয়োগ করি। একটা অর্থ প্রতিপাদন করার জন্য আমরা একটা শব্দের প্রয়োগ করি, একাধিক শব্দের নয়। তাহলে এখানেও ঠিক তাই, আমরা যখন একটা কোনো বাক্য নিই, তখন একটা বাক্য কিসের জন্য ব্যবহার করি? একটা বিশেষ অর্থ বোঝাবার জন্য বাক্যের ব্যবহার করি। যেমন সিম্পল বাক্য ধরো, রামহ গ্রামম গচ্ছতি, এটা হচ্ছে আমার বাক্য, রামহ গ্রামম গচ্ছতি। এই বাক্যটার দ্বারা আমি কি বোঝাতে চাই? এই বাক্যটার দ্বারা আমি আসলে 5টা ইউনিট বোঝাতে চাই। কাকে বোঝাতে চাই? তাহলে এখানে আমরা বোঝাতে চাই রাম, কর্তাকে বোঝাতে চাই, গ্রামকে বোঝাতে চাই, কর্মকে বোঝাতে চাই, আর গমন ক্রিয়াকে বোঝাতে চাই। এই 5টা জিনিস আমি বোঝাতে চাই। যে এখানে রাম একজন ব্যক্তি, গ্রাম একটা ব্যাপার, আর একটা হচ্ছে এক চলে আসছে। তাহলে আমরা এই দেখতে পেলাম, এই যে জায়গাটা আছে রাম, কর্তা, গ্রাম, কর্ম এবং গমন ক্রিয়া, এই 5টা ইউনিটকে আসলে আমরা বোঝাতে চাই। তাহলে সেখানে রাম বোঝাতে রাম শব্দের ব্যবহার করি আমরা, গ্রাম বোঝাতে গ্রাম শব্দের ব্যবহার করি, গমন বোঝাতে আমরা গম ধাতুর ব্যবহার করি। এবার দেখো, এখানে রাম বোঝানো হয়ে গেছে, এখানে আমাদের গ্রাম বোঝানো হয়ে গেছে গ্রাম শব্দের দ্বারা, আর গম ধাতুর দ্বারা গমন ক্রিয়া বোঝানো হয়ে গেছে। এখন কি বাকি আছে? কর্তা অর্থটা আর কর্ম অর্থটা বোঝাতে বাকি আছে। এখন গচ্ছতি, গচ্ছতি মানে কি? যাচ্ছে। গচ্ছতঃ মানেও যাচ্ছে, কিন্তু পার্থক্য কি গচ্ছতি আর গচ্ছতঃর মধ্যে? তাহলে গচ্ছতি মানে হচ্ছে একজন যাচ্ছে, আর গচ্ছতঃ মানে দুজন যাচ্ছে। সেই একজনটা কি? একজনটা হচ্ছে কর্তা। গচ্ছতঃ দুজন কর্তা, গচ্ছন্তি অনেকজন কর্তা। তার মানে তিয়ের অর্থ কর্তা। তিয়ের অর্থ যদি কর্তা নয়, কর্তার কথা থেকে বুঝবো। তাহলে এই যে গচ্ছতি এখানে আছে, এখানে গম ধাতুর থেকে তীপ প্রত্যয়, এখানে গমের অর্থ গমন ক্রিয়া, আর তীপ প্রত্যয়ের অর্থ কর্তা। তাহলে এখন ভালো করে দেখো, রাম বোঝানো হয়ে গেছে রাম শব্দের দ্বারা, গ্রাম বোঝানো হয়েছে গ্রাম শব্দের দ্বারা, আর গম এই যে ধাতুটা আছে তার দ্বারা কাকে বোঝানো হয়েছে? তার দ্বারা এখানে বোঝানো হয়ে গেছে কাকে? গ্রামকে বোঝানো হয়ে গেছে। আর গচ্ছতির দ্বারা গমন ক্রিয়ার কর্তাকে বোঝানো হয়ে গেছে। এখন বাকি আছে কি? কর্ম বাকি আছে। তাহলে কর্মটা কার দ্বারা বোঝানো হবে? তাহলে কর্ম বোঝাতে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। ওর জন্য দেখো গ্রামম এখানে দ্বিতীয় হয়েছে। তাহলে এখন আর কর্তাকে বোঝাতে কিন্তু কোনো বিভক্তির আর দরকার নেই। কেন? কর্তা অলরেডি তি প্রত্যয়ের দ্বারা বলা হয়ে গেছে, উক্ত হয়ে গেছে। তাহলে কর্তাকে বোঝাতে ন্যাচারালি কি বিভক্তি হয়? তৃতীয়া হয়। কেন? সূত্র আছে কর্তৃ কর্ণেয় তৃতীয়া, কর্তা বোঝাতে এবং কর্ণ বোঝাতে তৃতীয়া হয়। তাহলে এখানে কি কর্তাটা কি আর বোঝানোর দরকার আছে? কর্তাটা তো অলরেডি বোঝানো হয়ে গেছে বা বলা হয়ে গেছে। কার দ্বারা হয়ে গেছে? তি প্রত্যয়ের দ্বারা বলা হয়ে গেছে। তাই এখানে কর্তা উক্ত। তাই যেহেতু কর্তাটা অলরেডি বলা হয়ে গেছে, তাই তৃতীয়ার দরকার নেই। কিন্তু যদি কোনো শব্দের সঙ্গে বিভক্তি যোগ না করি, তাহলে সেটা পদ হবে না, আর পদ না হলে প্রয়োগ করা যাবে না। তাই বাই ডিফল্ট একটা বিভক্তি যোগ করা হয়, প্রথমা যোগ করে দেওয়া হয়। তাই এখানে প্রথমা হয়েছে। প্রথমাটা কোনো কারককে বোঝাতে ব্যবহার হচ্ছে না, কারণ সেই কারকটা অলরেডি একটা অন্য কারক দ্বারা উক্ত হয়ে গেছে, বলা হয়ে গেছে। তাই যে কোনো কারক যদি অন্য কারক দ্বারা বলা হয়ে যায়, তখন সেই কারকটা উক্ত হয়ে যায়, আর সেখানে উক্ত হলে সেটা প্রথমা হয়ে যায়। তাই এখানে রাম হয়, এখানে প্রথমা হলো, কারণ রামটা উক্ত। এই যে বাক্যটা আছে, এই বাক্যে তীর অর্থ কর্তা,
তার আরো একটা মানে সহজ উপায় হচ্ছে জানার যে এই যে রামঃ গ্রামম গচ্ছতি, এই বাক্যটাকে আমরা বলি এই বাক্যটা কর্তৃবাচ্যে আছে। আর রামেণ গ্রামঃ গম্যতে, এই বাক্যটা বলি কর্মবাচ্যে আছে। কেন বলি বলতো? বাচ্য মানে অর্থ, কর্তৃবাচ্যে মানে কর্তা অর্থে আছে। তার মানে তি প্রত্যয়ের অর্থ যখন কর্তা হয় তখন তাকে কর্তৃবাচ্য বলে, আর যখন এই প্রত্যয়ের অর্থ কর্ম হয় তখন তাকে কর্মবাচ্য বলে। ওর জন্য দেখো গম্যতে তের অর্থ কর্ম, ওর জন্য এটাকে কর্মবাচ্য বলা হয়। তাহলে দেখো রাম গ্রাম যাচ্ছে অথবা রামের দ্বারা গ্রাম যাওয়া হচ্ছে, যাই বলি না কেন তাৎপর্য একই। তাহলে ওখানেও কিন্তু রামের দ্বারা গ্রাম যাওয়া হচ্ছে বললেও সেখানে পাঁচটা জিনিস কিন্তু বোঝাতেই হবে। রামকে বোঝাতে হবে, কর্তাকে বোঝাতে হবে, গ্রামকে বোঝাতে হবে, কর্মকে বোঝাতে হবে, গমন ক্রিয়াকে বোঝাতে হবে। এখন খেয়াল করে দেখো রামেনা গ্রামঃ গম্যতে, এখানে যদি পাঁচটাকে বোঝাতে হয় তাহলে গম্যতে আমি বললাম গম ধাতুর অর্থ গমন ক্রিয়া, তের অর্থ কর্ম, ওই জন্য তো কর্মবাচ্য। তাহলে গম্যতের এখানে গম দিয়ে গমন ক্রিয়া, তে প্রত্যয় দ্বারা কর্ম উক্ত হয়ে গেল, বলা হয়ে গেল। পড়ে রইল কে? রাম আর গ্রাম। তাহলে রাম বোঝালো রাম শব্দ, গ্রাম বোঝালো গ্রাম শব্দ। তাহলে এখানে কর্তা বলা হয়নি, তাই অনুক্ত কর্তা, কর্তা দ্বারা বলা হয়নি তাই উক্ত হয়নি, তাই অনুক্ত কর্তা, তাই অনুক্ত কর্তায় তৃতীয়া, তাই তৃতীয় বিভক্তির দ্বারা কর্তা হয়ে গেল। দেখো আর কাউকে বাকি আছে বোঝাতে? কাউকে বোঝাতে বাকি নেই। কর্ম তো অলরেডি তে প্রত্যয় দ্বারা বলা হয়ে গেছে, মানে উক্ত হয়ে গেছে, তাই উক্ত কর্মায় কি কর্মে কি হয়ে গেছে? প্রথমা হয়ে গেছে। তাহলে এখানে উক্ত আর অনুক্ত যারা আগের থেকে বুঝে আছো তারা এখানে বুঝতে পারবে। যদি বুঝে না থাকো আগে, তাহলে এখানে বোঝানোটা একটু কঠিন, কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা এখানে জাস্ট আবার মনে করাবার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো তিঙের দ্বারা কিভাবে কর্তা উক্ত হচ্ছে কর্তৃবাচ্যে, কর্মের দ্বারা কি হবে? কর্ম উক্ত হচ্ছে। তাই যখন কোন তিং প্রত্যয় দ্বারা উক্ত হলে সেটা তিঙের দ্বারা অভিধান। যদি কৃত প্রত্যয় সেইটা বলে দেয়, যেমন একটা সিম্পল বাক্য নাও, রামেণ গ্রামঃ গতঃ, তাহলে গত ত প্রত্যয় হয়েছে, ত প্রত্যয় কৃত প্রত্যয়, সেটা কর্ম অর্থে হয়। তাহলে ত প্রত্যয়ের অর্থ কর্ম, তাই সেখানে কর্ম উক্ত। তার জন্য রামেণ গ্রামঃ, গ্রামেতে প্রথমা কেন হয়েছে? কারণ কর্মটা হচ্ছে উক্ত, কার দ্বারা? ত প্রত্যয়ের দ্বারা, সেখানে কৃতের দ্বারা অভিধান হয়েছে। এইরকম তদ্ধিতের দ্বারাও হতে পারে, সমাসের দ্বারাও হতে পারে। তাহলে যে কোনো কারক যদি উক্ত হয়ে যায় তাহলে সেখানে কি হয়ে যাবে? তাহলে সেখানে প্রথমা হয়ে যাবে। ওর জন্য বলা হলো যে যে কোনো কারক, সেটা কর্তা কর্ম করণ যাই হোক না কেন, সেখানে প্রথমা হবে। ওই যে রামঃ গ্রামম গচ্ছতি, কর্তৃবাচ্যে প্রয়োগ আছে, তাই রামঃ এখানে অনুক্ত উক্ত কর্তা, তাই প্রথমা। গ্রাম অনুক্ত, তাই অনুক্ত কর্মে দ্বিতীয়া। নর্মালি কর্ম অনুক্ত হলে সেখানে দ্বিতীয়া হয়, ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম হলে তো তৃতীয়া থেকে সপ্তমী সবগুলোই হয়। এরপরে আসছে অনুক্ত কর্তায় তৃতীয়া। সেম দেখো রামেণ গ্রামঃ গম্যতে, এটা কর্মবাচ্য হয়েছে। তাহলে কর্মবাচ্য হলে তো এর অর্থ এখানে কর্ম, তাহলে এর দ্বারা কর্ম উক্ত হলেও এখানে কর্তা উক্ত হয়নি, তাই কর্তা অনুক্ত। তাই অনুক্ত কর্তা হওয়ার জন্য দেখো অনুক্ত কর্তা এখানে তৃতীয়া হয়ে গেল, কার দ্বারা? কর্তৃকরণেয় তৃতীয়া এর দ্বারা। অনুক্ত কর্তায় ষষ্ঠী, তাহলে অনুক্ত কর্তায় ষষ্ঠী যেমন এখানে বলা হয় যে অনুক্ত কর্তায় তৃতীয়া, আবার অনুক্ত কর্তায় ষষ্ঠীটা কখন হয়? তৃতীয়া তিঙন্তের ক্ষেত্রে হয়। আর ন্যাচারালি যদি কৃদন্ত থাকে তাহলে তার ক্ষেত্রে ষষ্ঠী হয়ে যায়। যেমন ধরো আমি সিম্পল একটা বাক্য নিচ্ছি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাক্যটা হচ্ছে গম্যতে। তাহলে এখানে দেখো এই যে রামেণ গম্যতে আছে, এখানে গম্যতে এটা ভাব বাচ্চে আছে। তার জন্য এখানে কি হয়েছে? গম্যতে এখানে ভাব বাচ্চে থাকার জন্য কর্তা কি? কর্তা হচ্ছে অনুক্ত। কারণ যদি কর্তৃবাচ্য হতো কর্তা উক্ত হতো, ভাব মানে ক্রিয়া, তার মানে ক্রিয়ার অর্থই হয়েছে। কর্তা উক্ত নয়, কর্ম উক্ত নয়, কর্ম তো নেই, তাহলে কর্তা অনুক্ত, তাই অনুক্ত কর্তায় তৃতীয়া হয়েছে। গম্যতের বদলে যদি এখানে কোন কৃদন্ত শব্দ থাকতো, গম্যতে তিঙন্ত শব্দ, তিং মানে কি? তৃপ্ত জি থেকে একদম বহি মহিং পর্যন্ত, তাহলে এখানে ত প্রত্যয় আছে, তিঙন্ত, এর জায়গায় যে কৃদন্ত আসতো, যেমন ধরো গম্যতের জায়গায় আমি যদি গতি শব্দ করে দিতাম, গতি হচ্ছে গম ধাতুর থেকে তিন প্রত্যয় করে গতি হয়, তখন কিন্তু রামেণ হবে না, রামস্যে গতি হয়ে যায়। কেন? গম্যতে ছিল, সেখানে তৃতীয়া হলো, গতির ক্ষেত্রে কেন ষষ্ঠী হয়ে যাচ্ছে? তার কারণ সূত্রই ছিল কর্তৃকর্মণোহ কৃতি। তাহলে অনুক্ত কর্তায় বা অনুক্ত কর্মে নর্মালি অনুক্ত কর্তায় তৃতীয়া হয়,
অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, কিন্তু সেটা তিঙন্তের বদলে যদি কৃদন্ত চলে আসে, তাহলে সেখানে তৃতীয়া বা দ্বিতীয়ার বদলে ষষ্ঠী হয়ে যাবে বলেই কর্তৃকর্মণোহ কৃতি সূত্রটা এসছে। তাই এখানে কর্তা অনুক্ত হওয়া সত্ত্বেও তৃতীয়া না হয়ে ষষ্ঠী হলো, তার কারণ এখানে গমনম, গন্তব্যম, এখানে দেখো কৃদন্তের প্রয়োগ আছে। তাই কৃদন্তের প্রয়োগ থাকলে সেখানে তৃতীয়া না হয়ে কি হয়ে যায়, ষষ্ঠী হয়ে যায়। তবে কিছু কৃদন্তের ক্ষেত্রে আবার নিষেধও আছে, কারণ তোমরা ষষ্ঠী অলরেডি পড়ে এসছো, ন লোকাব্য নিষ্ঠা খলর্থত্রিনাম, তাহলে সেখানে নিষ্ঠা প্রভৃতি যে কৃদন্ত আছে তাদের যোগে হয় না, কিন্তু ন্যাচারালি হয়ে যায়। তাহলে কর্তায় আমরা দেখলাম প্রথমাও হচ্ছে, অনুক্ত কর্তায় তৃতীয়াও হচ্ছে, আবার যদি সেটা কৃদন্ত হয় তাহলে সেখানে ষষ্ঠীও হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে কর্তায় যে তিনটে বিভক্তি হয় সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এরপরে আমরা কি দেখবো, কর্মে। তাহলে কর্মে কি বলছে, কর্মে দেখো এখানে 7টা বিভক্তি দেখানো হয়েছে। তাহলে কি বলছে, কর্মকারকে প্রথমা, তাহলে কি রামেণ গ্রামঃ গম্যতে, এখানে প্রথমেই বলছে না এই বাক্যটা কর্মবাচ্যে আছে, তাহলে কর্মবাচ্যে থাকার জন্য এখানে তের অর্থ কি কর্ম, তাই কর্ম উক্ত হয়েছে, তাই উক্ত কর্মে কি হয়ে গেছে, প্রথমা। তাহলে প্রথমা কার দ্বারা হলো, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এই সূত্র দ্বারা কি হয়ে যাবে, প্রথমা হয়ে যাবে। আর এখানে কি আছে, কর্মকারক আছে, সূত্র কর্তৃস্তম কর্ম যে কর্মকারক, আর প্রাতিপদিকার্থ সূত্রের দ্বারা বা অভিহিতে প্রথম বার্তিকের দ্বারা যে কোনো দ্বারা এখানে কি হয়ে যাবে, প্রথমা হয়ে যাবে, কারণ এই কর্মটা হচ্ছে উক্ত। আর এটা আমরা সকলেই জানি, কারকের সূত্র আলাদা, বিভক্তি সূত্র আলাদা। কর্মকারকে দ্বিতীয়াও হয়, তাহলে তার উদাহরণ রামঃ গ্রামম গচ্ছতি, যখন কর্তৃবাচ্য হয়েছে তখন তীর অর্থ কর্তা, তাই কর্তা উক্ত, কিন্তু কর্ম অনুক্ত, তাই অনুক্ত কর্মে দ্বিতীয়া, কার দ্বারা, কর্মণি দ্বিতীয়া এর দ্বারা। এবার এই দুটো জিনিস তো আমরা সকলেই জানি, এই দুটোতে বিশেষ ব্যাখ্যা করার কিছু নেই। তৃতীয়তে আসতে কর্মকারকের তৃতীয়া, এটা আবার কখন হয়, তার একটা সূত্র আছে, সংজ্ঞো অন্যতরস্যাম কর্মণি, কি সূত্র আছে, সংজ্ঞো অন্যতরস্যাম কর্মণি, তার তাৎপর্য কি, তাহলে তার তাৎপর্য হচ্ছে এই যে সংজ্ঞো অন্যতরস্যাম কর্মণি, এর বক্তব্য হচ্ছে যে কি হবে, তাহলে এর তাৎপর্য হচ্ছে সম্পূর্বক জ্ঞা ধাতু যদি থাকে, এটাকে সম্পূর্বক জ্ঞা ধাতু যদি থাকে, তাহলে সেইখানে কি হয়ে যায়, সেইখানে তৃতীয়া হয়ে যায়, কার, কর্মের। যেমন কর্মণি দ্বিতীয়া দিয়ে কর্মে দ্বিতীয়া হয়, তেমনি সম্পূর্বক জ্ঞা ধাতুর যে কর্ম, তার অন্যতরস্যাম বিকল্পে তৃতীয়া হয়ে যায়। তার মানে কর্মে দ্বিতীয়া তো হয়ই, তার সঙ্গে বিকল্পে তৃতীয়া হয় একমাত্র একটা কর্মকারকের জন্যই, যেটা সম্পূর্বক জ্ঞা ধাতুর কর্ম, বাদ বাকি কর্মে তৃতীয়া হবে না। যেমন ধর রামঃ গ্রামম গচ্ছতি, এখানে গ্রামমের কি তৃতীয়া হবে না, গ্রামমটা গম ধাতুর কর্ম, সম্পূর্বক জ্ঞা ধাতুর নয়। অপরদিকে দেখো একটা উদাহরণ, পিত্রা সঞ্জানিতে, এটার যদি কর্ম নর্মালি করা হতো কি রূপ হতো, পিতরম সঞ্জানিতে, এটাও হয়, কিন্তু বিকল্পে পিত্রা সঞ্জানিতে এটাও হয়। এখানে নর্মালি আমরা পিত্রার তলায় যখনই দাগ পাবো আমাদের দেখেই মনে হবে যে এটা তৃতীয়া আছে, তাহলে এটা কর্ণকারকের তৃতীয়া না বাবা, এখানে সম্পূর্বক জ্ঞা ধাতু আছে, তাই সম্পূর্বক জ্ঞা ধাতু যদি থাকে তার যে কর্ম, তার বিকল্পে তৃতীয়াও হয়, তাই পিতরম সঞ্জানিতে এরকম প্রয়োগ হয়, পিত্রা সঞ্জানিতে এরকমও হয়। যদি তৃতীয়া দেখো তার সঙ্গে সম্পূর্বক জ্ঞা ধাতুকেও দেখো, তাহলে থেমে যাবে, তৃতীয়া মানেই করণ করবে না। মনে রাখবে সম্পূর্বক জ্ঞা ধাতুর যখন প্রয়োগ থাকে সেখানে কর্মেরও তৃতীয়া হয়, তাই এখানে পিত্রা যেটা আছে এটা কর্মে তৃতীয়া, তাই এখানে কি আছে, কারক, কর্মকারক, সূত্র কর্তৃপ্সিততম কর্ম, বিভক্তি তৃতীয়া, তাহলে কি তৃতীয়টা কর্মণি দ্বিতীয় দিয়ে হবে না, তার দ্বারা তো কর্মণি দ্বিতীয় দিয়ে হলে দ্বিতীয় হয়ে যাবে, তৃতীয় কার দ্বারা হবে, তার জন্য স্পেশাল সূত্র সঙ্গ অন্যতরস্যাম কর্মণি, যে সম্পূর্বক জ্ঞা ধাতুর যে কর্ম তার বিকল্পে তৃতীয়া হয়ে যায়, তাই এখানে কি হয়ে গেছে, তৃতীয়া হয়ে গেছে, কোথায়, পিত্রাতে। যদি পিতরম থাকতো তাহলে কর্মণি দ্বিতীয়া দিয়ে দ্বিতীয়া, তৃতীয়াটা এক্সেপশনাল বলেই না তার জন্য সূত্র এনেছে, না তো সূত্র আনার দরকার ছিল না। তাহলে এখানে একমাত্র সম্পূর্বক জ্ঞান ধাতুর যে কর্ম সেখানে তৃতীয়া হয়, তার মানে কর্মকারকেও তৃতীয়াও হতে পারে, সব কর্মে দ্বিতীয়াই হবে এরকম নয়, তৃতীয়াও হতে পারে। ঠিক আছে, আমি প্রশ্ন নিচ্ছি, শেষে নিচ্ছি, কর্মকারকে চতুর্থী। তাহলে এখন আমাদের বলা হচ্ছে তাহলে কর্মকারকে চতুর্থী কখন হয়, তাহলে কর্মকারকে চতুর্থীর অনেকগুলো জায়গা আছে, এখানে আমি একটা জায়গা দেখিয়েছি,
গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায়া মনধ্বনি। গত্যর্থক ধাতুর যে কর্ম তার যেমন দ্বিতীয়া হয় তেমন চতুর্থীয় হয়। যেমন ধরো রামঃ বনম গচ্ছতি, এইটা যেমন ঠিক প্রয়োগ। রামঃ বনায় গচ্ছতি, এটাও ঠিক প্রয়োগ। রামঃ বনম গচ্ছতি এটাও যেমন ঠিক, রামঃ বনায় গচ্ছতি এটাও ঠিক। কেন? কারণ সূত্রই আছে গত্যর্থক ধাতুর, গচ্ছতি মানে গত্যর্থক ধাতু, যাওয়া অর্থের যে ক্রিয়া, তার কর্মে দ্বিতীয়া যেমন হয় তার কর্মে চতুর্থীও হয়। তাই রামঃ বনায় গচ্ছতি, এখানে চতুর্থী দেখেই মনে হতে পারে বিভক্তি চতুর্থী, সূত্র চতুর্থী সম্প্রদানে, না, এখানে চতুর্থী সম্প্রদানাদি চতুর্থী নয়, এখানে গম ধাতুর প্রয়োগ আছে। গম ধাতু থাকলে সেটা সম্প্রদান নয়, সেটা কর্মে চতুর্থী। তাই বনায় কারক কর্মকারক, সূত্র কর্তৃশ্রম কর্ম, বিভক্তি চতুর্থী কার দ্বারা? গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায়া মনধ্বনি। যেমন এই সূত্রটা আছে তেমনি কর্মকারকে চতুর্থী আরো কোটা কথা আমরা সূত্র পাই। মন্য কর্মণি অনাদরে বিভাষা অপ্রাণীষু, সেখানে মন্য ধাতুর যে কর্ম তার বিকল্পে চতুর্থী হয় যদি তিরস্কার বোঝায়। তেমনি ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিনঃ, সেই সূত্রটা কি বলে? যে তুমুন প্রত্যয়ান্ত যে শব্দটি তার প্রয়োগ থাকলে তার কর্মে দ্বিতীয়া হয়। যেমন ধরো ফলম আহর্তুম গচ্ছতি, মানে ফল পাড়তে যাচ্ছে, ফলম আহর্তুম গচ্ছতি, আহর্তুম তুমুল প্রত্যয়ান্ত শব্দ, সেই তুমুল প্রত্যয়ান্ত শব্দ যদি প্রয়োগ না করা হয় তখন তার কর্মে চতুর্থী হয়ে যায়। তাহলে ফলম আহর্তুম গচ্ছতির বদলে যদি আহর্তুমের প্রয়োগ না করা হয় তখন প্রয়োগ হবে ফলায় গচ্ছতি। তাহলে ফলায়াতে চতুর্থীটা হলো সেটা কিসে চতুর্থী? কর্মকারকে চতুর্থী। তাহলে বিভক্তি কারক কর্মকারক, সূত্র কর্তৃস্থান কর্ম, বিভক্তি চতুর্থী কার দ্বারা? ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিনঃ, যা তাৎপর্যই হচ্ছে তুমুল প্রত্যয়ান্ত শব্দের লোপ হয়ে গেলে তার যে কর্ম সেখানে দ্বিতীয়া না হয়ে চতুর্থী হয়। ঠিক। তারপরে আসছে কর্মকারকে পঞ্চমী হয়। কর্মকারকে পঞ্চমী কোথায়? না বলছে একটা বার্তিক আছে ল্যাব লোপে কর্মণ্য অধিকরণে চ। যেমন আগে বললাম তুমুন প্রত্যয়ান্তের লোপ হয়ে গেলে তার যে কর্ম তার চতুর্থী হয়, তেমন এখানে বলছে ল্যাব প্রত্যয়ান্ত শব্দের যদি লোপ হয়ে যায় তার কর্ম থাকলে সেই কর্মের পঞ্চমী হয়ে যাবে। আবার তার যদি অধিকরণ থাকে তাহলে তার অধিকরণের পঞ্চমী হয়ে যাবে। তাহলে উদাহরণ দেখো, রাজা প্রাসাদাত প্রেক্ষতে, এখানে আসলে বাক্যটা কি? রাজা প্রাসাদম আরুহ্য প্রেক্ষতে। তাহলে এখানে আরুহ্য ল্যাপ প্রত্যয়ান্ত ছিল, তাই তার যে কর্ম ছিল তার কর্মে দেখো দ্বিতীয়া হয়েছে। যখনই আরুহ্যের লোপ করে দেওয়া হবে তখন এই কর্মের প্রাসাদম না হয়ে প্রাসাদাত হবে। এই যে প্রাসাদাত যে পঞ্চমী, এটা অপাদানে পঞ্চমী নয়, এটা কর্মকারকে পঞ্চমী। এটা কার কর্ম ছিল? ল্যাপ প্রত্যয়ান্ত রুহ ধাতুর কর্ম ছিল, তার যেহেতু প্রয়োগ নেই, যেমন তুমুন প্রত্যয়ান্তের প্রয়োগ না থাকলে তার কর্মে চতুর্থী হয়, যেমন ল্যাপ প্রত্যয়ান্ত শব্দের লোপ থাকলে তার কি হয়ে যায়? কর্মে পঞ্চমী হয়ে যায়। এটা সকর্মক ধাতু বলে প্রাসাদম কর্ম ছিল, তাই কর্মে পঞ্চমী হয়েছে। যদি অকর্মক ধাতু হতো, ধর এখানে যদি বলতো রাজা আসনে উপবিশ্য প্রেক্ষতে, তাহলে উপবিশ্য মানে উপবিশতি, এটা অকর্মক। কোথায় বসে? না আসনে উপবিশ্য, তাহলে এখানে আসনটা অধিকরণ ছিল, সেখানে উপবিশ্বাই লেবন্ত শব্দে যদি প্রয়োগ না করা হয় সে আসনে অধিকরণের পঞ্চমে, তখন আসনাৎ প্রেক্ষতে। তাহলে সকর্মক হলে কর্মে পঞ্চমী হয়, অকর্মক হলে অধিকরণে পঞ্চমী। তাহলে দেখো এই বার্তিকের দ্বারা কর্মকারকে যেমন পঞ্চমী হচ্ছে, এর দ্বারা অধিকরণ কারকেও পঞ্চমী হচ্ছে। নর্মালি আমরা কি জানি যে কর্মে পঞ্চমী হয় না, অধিকরণে পঞ্চমী হয় না, কর্মে দ্বিতীয় আর অধিকরণে সপ্তমী। কিন্তু দেখো লেবন্ত শব্দের লোপ থাকলে সেখানে কর্মেও পঞ্চমী হচ্ছে, এমনকি অধিকরণেও পঞ্চমী হচ্ছে। কর্মকারকে ষষ্ঠী আমি আগেই বলেছিলাম, তিঙন্তের বদলে কৃদন্তের প্রয়োগ থাকলে সেখানে কর্তায় ষষ্ঠী হয়, যেমন কর্মেও ষষ্ঠী হয়। যেমন ধরো কৃষ্ণ জগৎ করতি, একটা বাক্য, তাহলে কৃষ্ণ জগৎ নির্মাণ করে, দ্বিতীয়ার এক বচন আছে। জগৎ শব্দ কেমন যায়? জগৎ জগতি জগন্তি, তাহলে সেখানে জগৎ দ্বিতীয়ার এক বচন জগতি রূপ হয়। এখানে দেখো করতির বদলে করতে তিঙন্ত তিং আছে, তার বদলে যখনই কর্তা চলে এলো ত্রিচ প্রত্যয় কৃদন্ত প্রত্যয়, তাই সেই কর্মে দ্বিতীয়া না হয়ে কর্মে কি হয়ে গেছে? এখানে জগত ষষ্ঠী হয়ে গেছে। তার মানে কর্মে ষষ্ঠীও হয় তার দ্বারা কর্তৃকর্মণঃ কৃতি এর দ্বারা। আবার কর্মকারকে সপ্তমীও হয়। কখন হয়? তাহলে সেখানে বলছে একটা বার্তিক আছে তস্য ইন বিষয়স্য কর্মণি উপসংখ্যানম, কর্মণি সপ্তমী। কখন?
তস্য যদি ত প্রত্যয়ান্ত শব্দ থেকে ইন প্রত্যয় হয়, তার যে কর্ম, যেমন ধরো তুমি কি পড়েছো, আমি ব্যাকরণ পড়েছি, ব্যাকরণম অধীতম, অধীতম ত প্রত্যয়ান্ত শব্দ, তার থেকে যদি ইন প্রত্যয় করা হয়, অধীত ইন অধীতিন, তাহলে সেখানে অধীতি এরকম রূপ হয়ে যায়, গুণিন গুণী, তেমন অধীতি এরকম রূপ হয়। সেক্ষেত্রে তার যে কর্ম, তার দ্বিতীয় না হয়ে সপ্তমী হয়ে যায়, তাহলে ব্যাকরণম না হয়ে ব্যাকরণে প্রয়োগ হয়, তাহলে ব্যাকরণে অধীতি। অনেক জায়গায় ইন্টারভিউতে প্রশ্ন করে কুত্র অধীতি, যদি বলে অনেকে ভাবে যে কোথায় পড়েছি, আসলে না, তার মানে কি পড়েছি, তাহলে সেখানে উত্তর হয় ব্যাকরণে অধীতি। সংস্কৃতে অধীতি, সংস্কৃত পড়েছি। ন্যায় পড়েছি, ন্যায়ে অধীতি, তার মানে ন্যায় পড়েছি, ওটা আসলে কর্ম, কিন্তু এটা যেহেতু অধীতি শব্দে ইন প্রত্যয় আছে, তাই সে কর্মে দ্বিতীয়া না হয়ে কর্মে সপ্তমী হয়ে যায়। কার দ্বারা? তস্য ইন বিষয়স্য কর্মণ্য উপসংখ্যানম। তাহলে আমরা দেখলাম কর্মকারকে কেমন একদম প্রথমা থেকে সপ্তমী সমস্ত বিভক্তি হয়। এমন কর্ণকারকে আমাদের কি হয় বললাম, প্রথমত হয় যদি উক্ত কর্ম উক্ত করণ হয়, যেমন স্নানীয়ম চূর্ণম, স্নানীয়ম, এখানে স্না ধাতু থেকে যে অনিয়র প্রত্যয়টা হয়েছে সেটা করণ অর্থে হয়েছে। স্নাতি অনেন, যার দ্বারা স্নান করা হয় তাকে স্নানীয়ম বলে। এখানে স্নানীয়ম অনিয়র প্রত্যয় কৃত প্রত্যয়, সেটা করণ অর্থে হয়েছে, তাই এখানে অনুক্ত করণে প্রথমা হয়েছে। এইটুকু জেনে রাখো যারা জানো না, স্নানীয়ম চূর্ণমে উদাহরণে স্নানীয়মে উক্ত করণ কারকে প্রথমা, স্নানীয়মের তলা যদি দাগ থাকে কারক করণ কারক, বিভক্তি প্রথমা, ঠিক। প্রথমাটা হবে কার দ্বারা? ওই একই সূত্র, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। সম্বোধন বাদ দিয়ে ব্যাকরণে সব জায়গায় প্রথমায় প্রাতিপদিকার্থ সূত্রের দ্বারাই হয়। করণ কারকের তৃতীয়া, এটা আমরা সকলেই জানি, রাম হস্তেন ওদনম খাদতি, এখানে আর বলার কিছু নেই, সাদা খতম কর্ণম দিয়ে করণ কারক, আর কর্তৃকরণ তৃতীয়া দিয়ে তৃতীয়া। করণ কারকে পঞ্চমী কখন হয়? স্তোক অল্প কৃচ্ছ কতিপয়, এই যে চারটে শব্দ আছে, স্তোক অল্প কৃচ্ছ কতিপয়, এই শব্দগুলো যদি করণ কারক হয়, তাহলে এদের যোগে যেমন তৃতীয়া হতে পারে তেমন পঞ্চমী হতে পারে, কারণ সূত্রটাই আছে করণী চ স্তোকাল্প কৃচ্ছ, তাহলে করণ কারকে এদের থেকে তৃতীয়ার সঙ্গে সঙ্গে পঞ্চমী হয়। তাই স্তোকে না মুক্তাহ যদি প্রয়োগ থাকে, তাহলে স্তোকে না কি কারক? করণ কারক। সূত্র সাধকতম কর্ণম, বিভক্তি তৃতীয়া, কর্তৃকর্ণ তৃতীয়া। যদি স্তোকাত পঞ্চমী অপাদানে, না, স্তোক শব্দ স্পেশাল, স্তোক অল্প কৃচ্ছ কতিপয় স্পেশাল, তাই সেখানে কি হবে? পঞ্চমী, সেটা অপাদান নয়, করণ কারকে পঞ্চমী। করণ কারক সাধকতম কর্ণম, বিভক্তি পঞ্চমী, কার দ্বারা? করণে চ স্তোকাল্প কৃচ্ছ কতিপয় সপ্ত বচনস্য। অল্পাত মুক্ত, অল্পাত পঞ্চমী অপাদানে, না, করণ কারকে পঞ্চমী, ঠিক আছে। তাহলে করণে এই চারটে শব্দ কি হয়? পঞ্চমী হয়। বাদ বাকি জায়গায় কিন্তু যেমন নরমেনে অনুক্ত করণে তৃতীয়া হয়, সেরকমই তৃতীয়ায় হবে। সম্প্রদান কারকে কি বললাম? সম্প্রদান কারকে নরমেলি আমাদের কি হয়? চতুর্থী হয়। উক্ত হলে প্রথমা। উদাহরণ দানীয় বিপ্রহ, দানীয় মানে দিয়াতে অস্ময়ী, যাকে দেওয়া হয়, তাকে কি বলা হলো? দিয়াতে অস্ময়ী। আমি আসবো, যারা প্রশ্ন আসছো আমি ব্যাকে আসবো, আমি একবার আমারটা বলে নি, তারপরে না হলে প্রশ্ন শুরু করতে দিলে শেষ হবে না। দিয়াতে অস্ময়ী, তাহলে সেখানে কি? দানীয়। তাহলে এই যে দানীয় যে অনিয়র প্রত্যয় যেমন সম্প্রদান কারকে হয়ে যায়, সম্প্রদান কারক অনিয়র এই কৃত প্রত্যয় দ্বারা উক্ত হয়ে গেছে বলে আর এখানে চতুর্থী হয়নি, না হলে দানীয় এরকম প্রয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উক্ত সম্প্রদান, তাই এখানে প্রথমা হয়ে গেছে। সম্প্রদানের তৃতীয়াও হয়। সম্প্রদান কারকে তৃতীয়া, হ্যাঁ। উদাহরণ দাস্যা সংয়চ্ছতে কামুকহ, তাহলে নরমালি সংয়চ্ছতে মানে কি? দেওয়া। তাহলে দেওয়া দান বোঝালে সেখানে যাকে দেওয়া হয় সে সম্প্রদান হয়। তাহলে নরমালি প্রভু বস্ত্রম দদাতি, প্রভু চাকরকে বস্ত্র দিচ্ছে, তাহলে বিভক্তায় চতুর্থী হলো। দাস্য এখানে তৃতীয়া কেন হলো? তাহলে বলছি যদি ব্যবহারটা অশিষ্ট ব্যবহার হয়, তাহলে চতুর্থীর অর্থে তৃতীয়া হয়। চতুর্থী কোন অর্থে? সম্প্রদানে, তার মানে সম্প্রদানে তৃতীয়া হয়। তাহলে সব জায়গায় হবে না, ব্যবহারটা যদি অশিষ্ট হয়, মানে যেটা শাস্ত্র সম্মত না হয়, যেমন ধরো আমার বাড়িতে কোনো দাসী কাজ করে, আমি তাকে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র দিলাম, এটা অশিষ্ট ব্যবহার নয়, তাই তখন প্রভু দাস্যই বস্ত্রম সংয়চ্ছতে। কিন্তু যদি এখানে কর্তা বলে কামুকহ, তার মানে কোনো কামপীড়িত ব্যক্তি সে কামের বাসনাবশত দাসীকে বস্ত্র দান করছে,
তাহলে সেখানে ভার্যা মানে নিজের স্ত্রী বাদ দিয়ে পরভার্যা গমন বা পরস্ত্রী গমন শাস্ত্রের দ্বারা অসম্মত, অশিষ্ট ব্যবহার। তাই এখানে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে সে দানটা করছে বলে অশিষ্ট ব্যবহার। তাই সেখানে সম্প্রদানে চতুর্থী না হয়ে তৃতীয়া হবে। এটা যে অশিষ্ট ব্যবহার সেটা কামুকহ এই শব্দের দ্বারাই বোঝা যাচ্ছে। নাহলে এখানে দাসীকে প্রভু বলতে পারতো, প্রভু সাই যাচ্ছে, কিন্তু কামুকহ কেন বললো? তার কারণ সেটা তার যে ব্যবহারটা অশিষ্ট এটা বোঝাবার জন্যই। তাই এখানে সম্প্রদান কারকে যদিও চতুর্থী প্রাপ্ত ছিল, কিন্তু অশিষ্ট ব্যবহারের ক্ষেত্রে চতুর্থীর পরিবর্তে তৃতীয়া হয়। দাসজাতে যে তৃতীয়া আছে সেটা করণ কারকে তৃতীয়া নয়, সম্প্রদান কারকে তৃতীয়া। তাহলে এখানে কারক সম্প্রদান সূত্র কর্মণা ইয়ম অভিপ্রেতি সম্প্রদানম বিভক্তি তৃতীয়া। তার দ্বারা অশিষ্ট ব্যবহারে দান প্রয়োগে চতুর্থ্যার্থে তৃতীয়া, এই বার্তিকের দ্বারা এখানে কি হয়ে যায়? সম্প্রদান কারকে তৃতীয়া বিভক্তি হয়। নরমালি চতুর্থী সম্প্রদানে দিয়ে চতুর্থী হয়, কিন্তু ওই যে বললো যদি সম্প্রদানের ক্ষেত্রে অশিষ্ট ব্যবহার হয় তাহলে সেইখানে চতুর্থী হবে না, সেখানে তৃতীয়া হবে। আর সম্প্রদান কারকে চতুর্থী তোমরা সকলেই জানো, বিপ্রায় গাম দদাতি, ব্রাহ্মণায় বস্ত্রম দদাতি, সব জায়গাতেই হয়। ঠিক, তারপরে অপাদান কারক। অপাদান কারক নিয়ে আমার বলার মতো কোনো জায়গা নেই, কারণ এখানে তোমরা অপাদান কারক যেটা উক্ত হয় যেন ভীমহ বিভেতি অস্মাৎ, যার থেকে ভয় পায় তাকে ভীম বলে। এখানে ম প্রত্যয় হয়েছে, ম প্রত্যয় হয়েছে কৃত প্রত্যয়, সেটা অপাদান অর্থে হয়েছে, তাই অপাদান উক্ত হয়েছে, তাই উক্ত অপাদানে প্রথমা। অনুক্ত অপাদানে পঞ্চমী। সকলে যেন মেঘাত বৃষ্টি পততি, বৃক্ষাত পত্রম পততি, এখানে বলার মতো কিছু নেই। শেষ আসছে কি? অধিকরণ। তাহলে অধিকরণে কি বলা হচ্ছে? তাহলে অধিকরণে কি হয় বলা হলো? তাহলে অধিকরণে প্রথমা যদি অধিকরণ উক্ত হয়, যেমন আসিতম, আসিতম এখানে আসিয়াতে অস্মিন এই অর্থে হয়েছে, যেখানে বসা হয় মানে আসন অর্থে। তাহলে আসিতম এখানে ত প্রত্যয়টা হয়েছে, সেটা অধিকরণ অর্থে হয়েছে। তাই এখানে অধিকরণ ত প্রত্যয় দ্বারা উক্ত হয়েছে বলে অধিকরণের সপ্তমী না হয়ে এখানে কি হয়েছে? প্রথমা হয়েছে, কারণ এখানে অধিকরণটা উক্ত আছে বলে। তাহলে এখানে উক্ত অধিকরণে প্রথমা। আর অনুক্ত অধিকরণে সপ্তমী, যেমন কটে আসতে, দেবদত্ত গৃহে পচতি, নরমালি যত অধিকরণ হয় সেখানে কি অনুক্ত হলে নরমালি সপ্তমী। কিন্তু একটা জায়গা আমরা অলরেডি পড়ে এসেছি অধিকরণ কারকে পঞ্চমী, কখন? যদি অকর্মক ধাতুর লেপ প্রত্যয়ান্ত শব্দের যদি লোপ হয়ে যায়, তার মানে অকর্মক ধাতুর যে অধিকরণ, সে অকর্মক ধাতু যদি লেবন্ত হয়, যেমন উপবিশ্য, এটা অকর্মক ধাতু লেবন্ত, তার যে অধিকরণ আসন, সেই লেবন্তে যদি লোপ হয়ে যায়, ল্যাব লোপে অধিকরণে পঞ্চমী। আসনের এখানে সপ্তমী না হয় আসন সৌদে পঞ্চমী হয়ে আসনাৎ প্রেক্ষতে। তাহলে এখানে অধিকরণে পঞ্চমী। পঞ্চমী দেখো অপাদান কারকে পঞ্চমী নয়, আসনাতের তলায় দাগ থাকলো কারক অধিকরণ কারক। সূত্র আধার অধিকরণম বিভক্তি পঞ্চমী, কার দ্বারা? ল্যাব লোপে কর্মণ্য অধিকরণে চ, কারণ এখানে লেবন্ত শব্দের লোপ হয়েছে, তাই অধিকরণের সপ্তমী না হয়ে পঞ্চমী হলো। আর অধিকরণ কারকে তৃতীয়া কোথায় হয়? তার জন্য একটাই সূত্র আছে, নক্ষত্রে চ লুপি। তার দ্বারা যে উদাহরণটা মূলে না আবা হয়ে দেবী, এই উদাহরণটাই মাথায় রাখবে। এইটা ব্যাখ্যা করতে গেলে পদ্ধতি আসবে, আমরা এতটা গভীরে যাব না, শুধু এইটুকু জেনে রাখো, এটা আসলে মূলে আবা হয়ে দেবী হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মূলে হয়, তার বদলে এখানে কি করছে? মূলে না, এরকম প্রয়োগটাও হয়। কার দ্বারা হয়? নক্ষত্রে চ লুপি, এই সূত্রের দ্বারা। এই যে মূলে না, এখানে যে তৃতীয়াটা আছে, তাহলে এই তৃতীয়া দেখে মনে হতে পারে এখানে কি কারক? মনে হতে পারে এটা করণ কারক, কিন্তু এটা করণ কারক নয়। এটা কি কারক? এখানে হচ্ছে অধিকরণ কারক। এখানে মূলেও হতে পারে, বিকল্পে হয়। কার দ্বারা? এই যে তোমার নক্ষত্রে চ লুপি এর দ্বারা। তাহলে মূলে না আবা হয়ে দেবীম, এটাই শুধু মাথায় রাখবে। আরেকটা হচ্ছে মূলে না এর বদলে শ্রবণে না, এই উদাহরণটা অনেক জায়গায় আসে। তাহলে মূলে না হোক বা শ্রবণে না, মূলা, শ্রবণা, জ্যেষ্ঠা, এগুলো সব নক্ষত্রবাচক শব্দ। তাদের থেকে কি হয়? অধিকরণে তৃতীয়াও হয়। তারপরে এখানে মূলে আবা হয়ে দেবীম যেমন হতে পারে, মূলে না এরকমও হতে পারে। মূলে না তলায় দাগ থাকলে সেখানে অধিকরণ কারকে তৃতীয়া, কারক অধিকরণ। সূত্র আধার অধিকরণ বিভক্তি তৃতীয়া। সূত্র নক্ষত্রে চ লুপি। এইভাবে অধিকরণ কারকে আমরা কি দেখলাম? তৃতীয়াও দেখলাম। তাহলে আমরা দেখলাম অধিকরণ কারকে যেমন প্রথমা সপ্তমী হয়, তার সঙ্গে তৃতীয়া এবং পঞ্চমীও হয়। ঠিক, তাহলে এইভাবে ওভারঅল যে ব্যতিক্রম গুলো ছিল সেগুলো আমরা জেনারেলি চর্চা করলাম। এরপর একটা একটা করে প্রশ্ন নেব।
ঠিক আছে, হাত তুলতে থাকো, আমি ক্রমশ নেব। ঋতু। হ্যাঁ স্যার, বলছিলাম যে একটা বনে উপবসতি যেটা আছে, ওটা কি আধার অধিকরণ অনুযায়ী হবে না অভুক্ত শূন্য হবে? এইটা আমার একটু কনফিউশন আছে, মানে আধার সূত্রটা। অধিকরণম দিয়ে অধিকরণ কারক, আর সপ্তমী অধিকরণে চ দিয়ে সপ্তমী বিভক্তি। অভুক্তি অর্থাৎ না, এই বার্তিকটা শুধুমাত্র এই কথাটা বলে যে অভুক্ত অর্থ হলে, মানে উপবাস অর্থ বোঝালে ন হয় না, কি হয় না, কর্মকারক হয় না, শুধু এইটুকু অর্থ বলে, ওটা কোনো কারকের বিধান করে না। কারকের বিধান হলে উপানবধ্যাং বসহ করবে, না হলে আধার অধিকরণম করবে। ঠিক আছে, উপানবধ্যাং বসহ হলে সেখানে কি হবে, কর্মকারকের ক্ষেত্রে উপানবধ্যাং বসহ বিভক্তি কর্মণি দ্বিতীয়া। অধিকরণের ক্ষেত্রে বনে উপবসতির ক্ষেত্রে কারকের সূত্র আধার অধিকরণম, কারণ অধিকরণ কারক, আর বিভক্তি সপ্তমী, সপ্তমী অধিকরণে ছ। ঠিক, আচ্ছা ঠিক আছে। ঠিক। হ্যাঁ স্যার, স্যার হাত নামিয়ে নেবেন। দিব কর্মচ যে সূত্রটা আছে, ওটা দিয়ে দ্বিতীয়াও হয় তৃতীয়াও হয়। তৃতীয়া যখন হবে তখন সাধকতম দিবক দিয়ে হবে না কর্মচ, দিব এই কর্মচ? যারা বলছি 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 প্রশ্নটা বুঝে গেছি। দিবক কর্মচ এই সূত্রটা আমরা বারবার একটা গুলিয়ে ফেলি, যে কারকের সূত্র আলাদা, বিভক্তির সূত্র আলাদা। সেখানে কারকের সূত্র হচ্ছে সাধকতমম করণম, এটা কারকের সূত্র। আর দিবক কর্মচ এটাও কর্মকারকের সঙ্গে কর্মকারকের বিধান করে। তাই দিবক কর্মচ এটা কারকের বিধান করে, যে দীপ ধাতুর যেটা সাধকতম হয় সেটা যেমন করণ হয় তেমন কর্মও হয়। তার মানে হচ্ছে, যেমন ধরো দিব্যতি মানে খেলছে, কি দিয়ে খেলছে, অক্ষ দিয়ে। অক্ষ মানে কি, ওই পাশা খেলার গুটি, তাহলে সেটা আদতে করণ। তাহলে অক্ষয়হি দিব্যতি এটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে সেখানে অক্ষয়ী দিব্যতির সঙ্গে সঙ্গে অক্ষান দিব্যতি এরকমও প্রয়োগ হয়। তাহলে সেখানে কি ব্যবস্থা করা যাবে, তার জন্য পাণিনি সূত্র করলেন দিবক কর্মচ, যে একমাত্র দীপ ধাতুর ক্ষেত্রে যেটা সাধকতম হবে সেটা কর্মের সঙ্গে সঙ্গে করণ হবে। তাই যদি অক্ষান দিব্যতি থাকে, অক্ষানের তলায় দাগ থাকে, কারক কর্মকারক সূত্র দিবক কর্মচ বিভক্তি, সেখানে কি হবে, কর্মকারকে কর্মণি দ্বিতীয়া দিয়ে দ্বিতীয় বিভক্তি। অক্ষয়হি দিব্যতি তৃতীয়া আছে, এখানে হচ্ছে করণ কারক সূত্র দিবক কর্মচ, এর দ্বারাই করণ কারক হয়, বিভক্তি তৃতীয়া। কর্মকারকের তৃতীয়া কার দ্বারা হয়, কর্তৃ কর্মেয় তৃতীয়া। তাই দিবক কর্মচ কর্মকারকের অথবা করণকারকের বিধান করে, আর বিভক্তি তো যেমন কর্মকারকে দ্বিতীয় কর্মণি দ্বিতীয়া করে সেটা করবে, আর তৃতীয়া কর্তৃকর্ম তৃতীয়া যেমন করে সেরকম করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার এক্ষেত্রে তাহলে জবা। সূত্রটি একই থাকবে। হ্যাঁ হ্যাঁ, স্যার কারকের সূত্র একই থাকবে, কারকের সূত্র দুটোই দিবক কর্মচ। জবা। জবার প্রশ্ন আছে? হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ স্যার বলো। বলছিলাম যে ওই কর্মে তৃতীয়া যে উদাহরণটা দিলেন, হচ্ছে ওই ওই আপনি তো সংজ্ঞায় অন্যতর পিত্রা কর্মণি, সঞ্জানিতে। হ্যাঁ, হ্যাঁ পিতৃশ্রেণীতে ওটা উদাহরণ দিলেন। কিন্তু স্যার এটা যদি ওই দিবকর্মচ ওখান থেকেও তো ওই মানে কর্মে তৃতীয়া যদি ধরুন পড়ে, তাহলে তখন এটাও তো দেওয়া চলবে, বালকহ অক্ষয় দিব্যতি, এটা দিবকর্মচ থেকে। হ্যাঁ, ওটা কর্মের তৃতীয়া নয় রে, তোমরা গুলিয়ে ফেলছো। দিবক কর্মচ দিয়ে কর্ম আর করণ দুটো হয়, দ্বিতীয়টা কর্মকারকেই হয়, তৃতীয়টা করণকারকেই হয়। দিবক কর্মচ সূত্র দুটো কারককে আলাদা করে, কর্মকারকের বিধান করে, করণকারকের বিধান করে। সংগণ্যতর শ্যাম কর্মণি, কারকটা একই আছে, দুটোতেই কর্মকারক। পিতরম সঞ্জানিতে হলেও কর্মকারক, পিত্রা সঞ্জানিতে হলেও কর্মকারক। এখানে কারক এক, বিভক্তি আলাদা। আর দিবক কর্মচারী তো কারকটাই আলাদা। বুঝতে পারছো? স্যার এটা মানে মাথায় আমার ঢুকছে না, দিবকর্মচ তো এটা তৃতীয়া, এটা আপনার হচ্ছে সাধকতম করণ ঠিক দিয়ে। ঠিক ঠিক আছে, তুমি সময় দাও আমাকে। সাধকতমম কর্ণমের সঙ্গে দিবক কর্মচার কোনো সম্পর্ক নেই। কোনো একমাত্র সম্পর্ক নেই। দেব ধাতুর যে সাধকতম, সে কর্ম হোক বা কর্ণ হোক, সেটা দিবক কর্মচা সূত্র দিয়েই হয়। এখন ভালো করে খেয়াল করো তুমি। অক্ষান দিব্যতি, অক্ষয়হি দিব্যতি। অক্ষান দিব্যতি, এখানে শোনো ভালো করে, অক্ষান দিব্যতি এখানে কারক হচ্ছে কর্মকারক।
বিভক্তি হচ্ছে দ্বিতীয়া, বুঝেছো? হ্যাঁ কর্মকারকটা হয়েছে দিবক কর্ম চ দিয়ে, আর দ্বিতীয়াটা হয়েছে কর্মণি দ্বিতীয়া দিয়ে। আচ্ছা স্যার। অক্ষয়হি দিব্যতি, এখানে কারক হচ্ছে করণ কারক, কর্মকারক নয়। কারণ কি কারক, কারক কি কারক, করণ কারক। সূত্রকে দিবক কর্ম চ, বিভক্তি কি তৃতীয়া, সূত্রকে করণ কারকে তৃতীয়া কে করে, কর্তৃকরণের তৃতীয়া। তার মানে এখানে দেখো কারক দুটো আলাদা হয়েছে না হয়নি? হয়েছে। একটা কর্মকারক, একটা করণ কারক। অপরদিকে পিত্রা সঞ্জানিতে পিতরম সঞ্জানিতে, পিতরম হ্যাঁ, স্যার। সঞ্জানিতে পিতরম কর্মকারক, বিভক্তি দ্বিতীয়া, সূত্র হচ্ছে কর্মণি দ্বিতীয়া, আর কারক হচ্ছে কর্তৃস্তম কর্ম। আচ্ছা, পিত্রা সঞ্জানিতে, পিত্রা এখানে কারক কর্মকারক, সূত্র কর্তৃস্তম কর্ম, বিভক্তি তৃতীয়া, সূত্র সংগন্যতরস্যাম কর্মণি। তাহলে এখানে দুটোতেই কারক কি? আরে স্যার এটা দুটোতেই কারক হোক হচ্ছে পিতরম হোক, দুটোতেই কারক কর্মকারক, কর্মকারক। হ্যাঁ বিভক্তিটা আলাদা। বুঝতে পেরেছো? বিভক্তি আর আগেরটা কি ছিল, কারকই আলাদা। সে তো কারক আলাদা হলে বিভক্তি আলাদা হবেই, সেখানে কারক আলাদা হওয়ার কারণে বিভক্তি আলাদা হচ্ছিল। এখানে কিন্তু এরকম না, এখানে কারক একই, এক হওয়া সত্ত্বেও বিভক্তি আলাদা হয়েছে। আচ্ছা স্যার। স্যার তাহলে যদি কর্মে তৃতীয়া আমাকে উদাহরণ দিতে বলে, ধরুন আমি জাস্ট কথাকে বলছি, তখন আমাকে তাহলে এটাই দিতে হবে, পিত্রা পিতরং বা সঞ্জানি। আচ্ছা স্যার। অবশ্যই এটাই দিতে হবে। স্যার আরো দুটো আমার কোশ্চেন আছে। আপনি অধিকরণের ষষ্ঠী, স্যার এটারও তো উদাহরণ আছে, অধিকরণের ষষ্ঠী। অধিকরণের ষষ্ঠী যেটা আছে, কোথায় অধিকরণের ষষ্ঠী উদাহরণ কি আছে বলো? ও স্যার ওই যে দিবসস্য পঞ্চকৃত খাদতি। ওগুলো সব হচ্ছে প্রতিপদ বিধানা ষষ্ঠী, তার মানে ওগুলো একটা যেমন অধিকর্থ দয়েশাম কর্মণি, ওর দ্বারা কর্মকারকের ষষ্ঠী হয় না ওগুলোর দ্বারা। ওগুলো হচ্ছে দেখবে ওখানে লেখা আছে কর্মকারকের শেষ বিবক্ষায়, শেষ বিবক্ষা মানে সম্বন্ধ বিবক্ষায়, ওগুলো সবই হচ্ছে সম্বন্ধের ষষ্ঠী। যারা ষষ্ঠী আমার কাছে পড়েছো তারা জানবে যে ওইখানে ওগুলো সবই সম্বন্ধে, তা সত্ত্বেও আলাদা সূত্র এই কারণেই করা হয়েছে সেখানে যাতে সমাস না হয়, এটুকুই। তাই যে কৃত্বর্থ প্রয়োগে কালেধিকরণ যে সূত্রটা আছে ওটা অধিকরণ কারককে ষষ্ঠী বিধান করে না, ওখানে দেখবে লেখা আছে অধিকরণের শেষ বিবক্ষায়, তার মানে সম্বন্ধ বিবক্ষায়। তাই ওগুলো আসলে সবই সম্বন্ধে ষষ্ঠী, ঠিক আছে? হ্যাঁ স্যার আরেকটা আছে, স্যার আরেকটা কোশ্চেন করে নি। স্যার ওই যে আপনার কর্মে যে সপ্তমী, স্যার হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? বলে যাও, হ্যালো। বলে যাও। হ্যাঁ স্যার কর্মে সপ্তমী ওটা আপনি ওই অদিতি ব্যাকরণে ওটা বললেন, কিন্তু স্যার এটা করলে হবে না, কেশেষু চমরিং হন্তি ওটা করলে হবে না? ওটা তো কোনো অধিকরণ কারক, ওটা তো উপপদ বিভক্তির, মানে হেতুতে হয়। হেতু অর্থ কেশেষু চমরিং হন্তি, তোমাকে কে বললো এটা কারক বিভক্তি বলে? স্যার এটাই তো সমস্যা, নানা রকম বই নানা রকম দেওয়া আছে, ওই জন্য মাথা আরো বেশি ঘাবড়ে যাচ্ছে। আচ্ছা আমি জানি না, কিন্তু ওটা কখনো ওটা উপপদ বিভক্তি, ঠিক আছে? আচ্ছা স্যার কর্মে সপ্তমী কারক মানে নিয়ে সব থেকে বড় বড় জায়গা যেটা হচ্ছে, কারক পড়তে গেলে কারকের সূত্র আলাদা করতে হবে, বিভক্তির সূত্র আলাদা করতে হবে, বিভক্তির মধ্যে আবার কারক বিভক্তির সূত্র আলাদা করতে হবে, উপপদ বিভক্তির সূত্র আলাদা করতে হবে। এটাই অনেক মানে বইতেও নেই, আর অনেকে বুঝে উঠতেও পারে না, এটাই মেন সমস্যা কারকে পড়তে আমি গেলে। স্যার দেখেছি এরকম বইয়েতে লেখাই আছে যে কর্মের সপ্তমী উদাহরণ দেওয়া আছে কেশেষু চমরিং হন্তি, এরকম দেওয়া আছে। যিনি দিয়েছেন ওনাকে নমস্কার। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। বা স্যার বলছি আমাকে একটু হ্যাঁ। মানে করণ কারকে প্রথমে যেটা বলেছেন না স্নানীয়ং, মানে স্নানীয়ং ওটা একটু বুঝিয়ে দিন। স্নানিয়ম যেটা আছে, ওটার স্নানিয়মের অর্থ কি? স্নাতি অনেন, যার দ্বারা স্নান করা হয়, ঠিক? এখন ভালো করে দেখো, স্নানিয়ম এই যে এখানে আমাদের যে উদাহরণটা আছে সেখানে স্না ধাতু আছে, কি ধাতু আছে? স্না ধাতু। স্না ধাতু আছে, সেটা স্নান করা অর্থ বোঝাচ্ছে। স্না ধাতুটা কাকে বোঝাচ্ছে? স্নান করা অর্থকে বোঝাচ্ছে। এবারে যার দ্বারা স্নান করা হয়, এই যে যার দ্বারা, তাহলে সেটা কোন কারক বোঝায়? করণ কারক বোঝায় না বোঝায় না? হ্যাঁ করণ কারক। তাহলে করণ কারক কি বিভক্তি হয়? তৃতীয়া। তৃতীয়া। কখন হয়? যদি সেটা অনুক্ত হয়, যদি কারো দ্বারা বলা না হয়ে থাকে। এইখানে যে অনিয়র প্রত্যয়টা হয়েছে, সেই অনিয়র প্রত্যয়টা কি অর্থে হয়েছে? করণ অর্থে হয়েছে। কি অর্থে হয়েছে? করণ অর্থে হয়েছে। তাহলে অনিয়র প্রত্যয়টা করণ অর্থটাকে বুঝিয়ে দিয়েছে না দেয়নি? হ্যাঁ। তাহলে এখন করণটা উক্ত না অনুক্ত?
উক্ত হয়েছে। অনিয়র প্রত্যয়টা করণকে না বোঝাতো তাহলে স্নানীয় শব্দ থেকে তৃতীয়া করতে হতো না না হ্যাঁ, তাহলে তৃতীয়া করতে হতো। করতে হতো। এখানে এখানে যেহেতু তৃতীয়াটা হলো না কেন? বলে দিয়েছে কারণ উক্ত হয়ে অনিয়র গেছে, এই কৃত উক্ত প্রত্যয় হয়ে গেছে। অলরেডি বলে দিয়েছে করণটাকে, বুঝেছো? হ্যাঁ স্যার, তাহলে এখানে ওর জন্য হচ্ছে এখানে কারকটা কৃতের হচ্ছে দ্বারা উক্ত হয়েছে। উম, হ্যাঁ বলো। মানে কারকটা হচ্ছে করণ কারক, মানে সাধারণতম করণম, তাই তো? আর বিভক্তি হচ্ছে প্রথমা বিভক্তি, এই সূত্র দিয়ে, প্রথমা বিভক্তি সূত্র দিয়ে, তাই তো? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র প্রথম। ঠিক আছে। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, চতুর্থীর ওই তুমধ্যার্য ভাববচনার্থ আর ওই যে তুমর্থের চতুর্থী ওইটা আমাকে একটু বুঝিয়ে দেবেন, বড্ড গোলায়। স্টেপ জাম্প করলে হবে না, আস্তে আস্তে আসছি। পূজা দে, তোমরা হাত তুললে একটু রেডি থাকবে বাবা, হ্যাঁ সময়ের খুব দাম, না লোকের সময় নষ্ট হলে তোমরা আসছো না। প্রতিভা মন্ডল, স্যার, স্যার বলছি কর্তায় বলো ষষ্ঠী তাড়াতাড়ি বলো, যেটা, তাড়াতাড়ি বলো, কর্তায় অত ষষ্ঠী সময় যেটা নিলে হবে না। বললেন ওটা একটু বলে দিন, কর্তায় ষষ্ঠী আর ওই কর্তৃ কর্মণ কৃতি। এখানে এটুকুই বললাম যে যদি তিঙন্তের প্রয়োগ হয় সেখানে অনুক্ত কর্তায় তৃতীয়া, অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, কিন্তু তিঙন্তের জায়গায় কৃদন্তের প্রয়োগ হলে সেই অনুক্ত কর্তাতে তৃতীয়া না হয়ে ষষ্ঠী হয়ে যায়, অনুক্ত কর্মে দ্বিতীয়া না হয়ে ষষ্ঠী হয়ে যায়। এটাই পার্থক্য তিঙন্ত আর কৃদন্ত। তিং প্রত্যয় হলে সেখানে কি হবে, তিঙন্ত ক্রিয়া হলে যেমন নর্মালি তৃতীয়া দ্বিতীয় হয় সেরকম হবে, আর কৃদন্ত ক্রিয়া হলে সেখানে ষষ্ঠী হবে। ঠিক আছে? আর স্যার কর্তৃ কর্মণ কৃতি সূত্রটা? ওটার মানেই তো ওইটা যে কৃদন্তের প্রয়োগ থাকলে অনুক্ত কর্তা এবং অনুক্ত কর্মে কি হয়, ষষ্ঠী হয়। উদাহরণ সেখানে দেখালাম না, যেমন ধরো সিম্পল উদাহরণ নাও, তোমার যখন ডাউট যাচ্ছে না আর কি করা যাবে। কোথায় ছিল ষষ্ঠী? কর্মকারকে ষষ্ঠী নাকি? দেখো কর্তৃ। হ্যাঁ, স্যার ও জিজ্ঞাসা করছে ওটা কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। কর্তৃকারকে ষষ্ঠী জিজ্ঞাসা করছো? হ্যাঁ স্যার। কর্তৃকারকে দেখালাম তো ষষ্ঠী। এই যে রামেন গম্যতে, এখানে কি দেখালাম যে গম্যতে যে প্রয়োগ আছে সেটা কি আছে, ভাব বাচ্চা আছে। তাই এখানে কি হয়েছে, অনুক্ত কর্তায় কি হয়েছে, তৃতীয়া। এখানে তিঙন্ত আছে বলে তৃতীয়া হয়েছে। আবার যখন সেখানেই দেখো কৃদন্ত করেছি, একই গম্যতে মানেও যা, গতি মানেও তাই, সেখানে দেখো তৃতীয়ার বদলে কি হয়ে গেছে, ষষ্ঠী হয়ে গেছে। কারণ কি, এখানে তিঙন্ত থাকলে তৃতীয়া হবে, কৃদন্ত থাকলে ষষ্ঠী হবে। এখানে অনুক্ত, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অথবা ধর রামেন ক্রিয়তে, তার বদলে রামস্য কৃতিহি, রামস্য কেন কৃতি হয়ে যাচ্ছে, তাই সেখানে ষষ্ঠী হয়ে যাবে। প্রতিভা, হ্যাঁ স্যার, এই প্রতিপদ বিধানা ষষ্ঠীর ওখানে 8টা মতো সূত্র আছে প্রতিপদ বিধানার, ওই সূত্রগুলোর দ্বারাই শুধু কারক শেষ রূপে বিভক্তিত হলে ষষ্ঠী বিভক্তি হচ্ছে, তার বাইরে কি স্যার কখনো হয়? মানে কি বলো? আমার প্রশ্ন কারক ষষ্ঠী, হ্যাঁ কারক কারক যে ওখানে ষষ্ঠী, ঠিক আছে, কারক ষষ্ঠীর অনেকগুলো সূত্র আছে ওখানে, শুধু কর্তৃকর্মণঃ কৃতিই নয়। ওখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, কর্তৃকর্মণঃ কৃতি যেমন আছে, উভয় প্রাপ্ত কর্মণি আছে, দিবস তদর্থস্য আছে, তারপরে ওখানে বিভাষা উপসর্গে আছে, তার সঙ্গে ওখানে আরেকটা আছে কৃত্যানাম কর্তরি বা, তারপরে আছে তোমার হচ্ছে ওই অধিকরণ বচনশ্চ, আরেকটা তস্য চ বর্তমান। এগুলো সবগুলোই হচ্ছে তোমার প্রতিপদ বিধানা ষষ্ঠীর কথা বলছিলাম। প্রতিপদ প্রতিপদ বিধানা কোনগুলো কোনগুলো প্রতিপদ বিধানা? হ্যাঁ স্যার, ওই যে গো অবিদত্তস্য করণে, তারপরে কৃণী প্রতিযত্নে, এরকম করে 8টা মতো সূত্র পেয়েছি। ওই 8টা সূত্র দ্বারাই শুধু আমি কারক বলে দিচ্ছি তোমাকে কোন কোনগুলো আছে, তোমাকে আমি বলে দিচ্ছি, একবার মানে খেয়াল করে নেবে একবার, ঠিক আছে?
ওখানে আছে জ্ঞ বিদর্থস্য করণে অধিকর্থ দয়েশাম কর্মণি ক্রিয়া প্রতিয়দনে রুজার্থানাম ভববচনানাম অজ্বরেহে আশিষি নাথঃ জাসি নিপ্রহণ নাটক ক্রাথ পিশাম হিংসায়াম ব্যবহৃপণোহ সমর্থয়োহ। আরেকটা হচ্ছে তোমার কৃত্বর্থ প্রয়োগে কালে অধিকরণে। এগুলো হচ্ছে প্রতিপদ বিধান ষষ্ঠী। স্যার প্রতিপদ বিধান ষষ্ঠী যেগুলো হচ্ছে এর বাইরে কিছু হয় না তো, মানে এই সূত্রগুলো দ্বারাই যেগুলো হচ্ছে প্রতিপদ বিধান ষষ্ঠী হচ্ছে, বাকি এগুলো বাইরে। দ্বারাই প্রতিপদ বিধান ষষ্ঠী হয়, এর বাইরে প্রতিপদ বিধান ষষ্ঠীর সূত্র নেই। আচ্ছা, আর স্যার আরেকটা প্রশ্ন, যে এই প্রতিপদ বিধান ষষ্ঠী যে সূত্রগুলো আছে এগুলো কি প্রসিদ্ধ প্রয়োগগুলো সমর্থনের জন্য, না সাধারণভাবে আমরাও যখন বাক্য ব্যবহার করব তখনও করতে পারি? সমর্থন মানে সব জায়গায় যদি কৃদন্ত স্থল হয় সেখানে যাতে সমাস না হয় তার জন্য, ওর জন্য দেখবে এরই কৃদন্তের উদাহরণগুলো এখানে পাবে। যেমন ধরো সর্পিষো জানিতে, এখানে যে ষষ্ঠী, এটা ষষ্ঠী শেষের দ্বারাই হয়। সর্পিষহ জ্ঞানম, জানিতের বদলে জ্ঞানম প্রয়োগ করছে, সেটা উদাহরণ হচ্ছে জ্ঞ বিদর্থস্য করণে। তাই কৃদন্ত যত উদাহরণ হবে সব হবে এই সূত্রগুলোর দ্বারাই, সব জায়গাতে আমরাও যেগুলো করব সেখানেও। আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার যেখানে তিঙন্ত দিয়ে অনেক জায়গায় আছে, সেগুলো কি তাহলে প্রতিপদ বিধান ষষ্ঠী হবে না? যেমন মাধ্যম- প্রতিপদ বিধান ষষ্ঠী করার দরকার নেই, কারণ প্রতিপদ বিধান ষষ্ঠীর উদ্দেশ্য হচ্ছে সমাস বারণ করা। সমাস তো তিঙন্ত স্থলে হয় না, তাই তিঙন্তের উদাহরণ সবগুলোই ষষ্ঠী শেষে এর দ্বারাই হবে। কৃদন্তের গুলোই আমরা কোথায়, এই যে এই জায়গায় তো প্রতিপদ বিধান ষষ্ঠী। যদি কোনো কারণে প্রতিপদ বিধান ষষ্ঠী দিয়েও ষষ্ঠী করো তাতেও কোনো অসুবিধা নেই। যদি সর্পিষো জানিতে জ্ঞ বিদর্থস্য করণে দিয়েও করা হয় তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসন্তি বাসন্তী আছো? হ্যাঁ স্যার, আছি স্যার। বলো বলো, তাদের রেডি থাকবে তোমরা। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলছি যে ওই আমার সেদিনকারই কোয়েশ্চেনটা একটু দান আর সম্প্রদানের মধ্যে যদি একটু পার্থক্যটা বলতেন। আচ্ছা, দান আর সম্প্রদান হুম হুম। মানে কি? দান সম্প্রদান বলতে মানে তুমি এটা, তোমার এটা এরকম জিজ্ঞাসা হচ্ছে কেন, মানে কি কারণটা আমি জানতে চাই। কারণটা আসলে অনেক কিছুই আছে, এবার আমি মানে দুটো মানে দান তো একটা দানই, সম্প্রদানও তো ধরুন একটা দানই, তাহলে ওটার আগে সম্প্র কথাটা কেন যুক্ত হয়েছে? এই সম্প্র কথার অর্থটা আমি এখানে জানতে একটা চাই। কথা, এখানে একটা কথা জেনে রাখবে, এইখানে লোকে সম্প্রদান অর্থে যে কথাটা ব্যবহার হয় হ্যাঁ, শাস্ত্রে সেই অর্থে ব্যবহার হয় না। লোকে ওটাই একটু জানতে সম্প্রদান চাই। অর্থে মানে যেমন হচ্ছে তোমার নর্মালি যদি কোনো কিছু দেওয়া হয় যেটার ফেরত নেওয়া হয় না, যেমন কন্যা হুম সম্প্রদান। হুম কিন্তু হুম ব্যাকরণে সম্প্রদান মানে এরকম নয়। এখানে সম্প্রদান মানে জাস্ট একটা সংজ্ঞা, এবং তার তাৎপর্য মানে এরকম নয় যে পুরোটাই দিয়ে দেওয়া। যেমন একটা উদাহরণ, রজকায় বস্ত্রম দদাতি, রজককে বস্ত্র দান করছে। অথবা ধরো শিষ্যায় চপেটাম দদাতি, এই যে রজকায় বস্ত্রম দদাতি, তার মানে কি বস্ত্রটা পার্মানেন্ট ধোপাকে দিয়ে দিচ্ছে না, এখন দান করছে। কিছুক্ষণের জন্য তাকে সত্তা দিলেও পার্মানেন্ট সত্তা কিন্তু দিচ্ছে না, সে আবার ফিরিয়ে নেবে। তাই শাস্ত্রে সম্প্রদান মানে কিন্তু, মানে ব্যাকরণ শাস্ত্রে বিশেষ করে কারকের প্রসঙ্গে সম্প্রদান মানে ওই পার্মানেন্ট প্রদান নয়। এখানে সম্প্রদান মানে হচ্ছে যে জাস্ট দান অর্থেই ব্যবহার হয়। এবার তোমার মনে হতে পারে তাহলে সম্প্রদান কথাটা ব্যবহার করা হলো কেন? ব্যবহার এই কারণেই করা হলো, পাণিনীয় ব্যাকরণে যে ডেফিনেশন গুলো আছে অনেক সময় যেটা প্রসিদ্ধ বা প্রচলিত সংজ্ঞা, পাণিনি সেগুলো ডিরেক্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সম্প্রদান বলেই লোকটা প্রচলিত, তাই সেই হিসাবে সম্প্রদান হিসেবেই নিয়ে নিয়েছে। কারণ এর মেন সোর্স হচ্ছে ব্যাকরণের প্রাতিসাক্ষ্য প্রভৃতি, সেইখানেও সম্প্রদান হিসাবেই বলা হয়েছে। তার জন্য অ্যাজ ইট ইজ সেটাকে নিয়ে নেওয়া হয়েছে, আর কোনো মডিফাই করা হয়নি, যেহেতু সেটা প্রসিদ্ধ ছিল বলে। স্যার, ওই একটা যে কি সূত্র আছে কি সসত্বং, যে সূত্রটা ওইটা কি দানের সূত্র না ওটা সম্প্রদানের? কোনটা? কিন্তু সূত্রটা পুরোটা মুখস্থ নেই। কোন কোন মানে ব্যাকরণে কারকের সম্প্রদানের সঙ্গে কোনটাই সম্প্রদান মানে পার্মানেন্ট দেওয়া নয়, নর্মালি এটা দেওয়া তো অর্থ, আছে তা না, নয়। হ্যাঁ, সসত্বং ধ্বংসং পূর্বকম পরসত্বং উৎপাদকম ইতি দানম এটা দেওয়া আছে, ঠিক, এটা কি দানম ওই না যে যেটা সম্প্রদান? বলা হচ্ছে, ওইটা যেটা বলা হচ্ছে সেটা সম্প্রদান অর্থে নয়। নর্মালি যখন দান করা হয় তার মানেও তাই যে নিজের সত্ত্বকে বারণ করে আমি যখন ধোপাকে দিচ্ছি
আমি মানে ক্ষণিকের জন্য আমি মালিকানা কাকে দিচ্ছি? ধোপাকে দিচ্ছি না? তার হ্যাঁ মানে স্যার। সম্প্রদান মানে লোকে যে সম্প্রদান পার্মানেন্ট সেটাকে ধরা হয়নি। ঠিক আছে, এইটুকুই পার্থক্যটা বুঝতে হবে। ওকে স্যার, ওকে একটা স্যার, থ্যাংক ইউ। থিওরিটিক্যাল প্রশ্ন এসএসসির পারপাসে খুব একটা লাগবে না, ইন্টারভিউতে লাগতে না পারে। স্যার, আমার আসলে এটা না কোনো পারপাসে না, বুঝেছেন তো, মানে আমার এটা মন থেকেই কোয়েশ্চেনটা, ঠিক মানে আমি ঠিক এটা ঠিক জানতে চাই। ঝিলিক, বেশ বুঝেছেন? বেশ থ্যাংক ঝিলিক। ইউ স্যার, আপনার উত্তরটা এটাই, আমি জিজ্ঞাসা করেছি আগেও, তো আমি ভালো উত্তর ঠিক পাইনি, তো থ্যাংক ইউ সো মাচ স্যার। ঝিলিক হ্যালো শর্মা। স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। হুম, বলছি স্যার, কতগুলো উদাহরণ পেয়েছি, সূত্রগুলো একটু বলে দেবেন, সূত্রগুলো বুঝতে পারছি না। বলো দেখি, চেষ্টা করি। কতগুলো মানে কতগুলো? সবার প্রশ্ন শেষ হয়ে যাবে না তো? না না স্যার, 3-4টেই আছে স্যার। একটা ঠিক রয়েছে আছে, বলো তাড়াতাড়ি। সম্প্রদানে ষষ্ঠী, অজ্ঞাত কুলশীলস্য বাস ও দেওন কস্যচিৎ। এটা কি সূত্রে হয়েছে? অজ্ঞাত কুলশীলস্য তলায় আন্ডারলাইন করা আছে। সম্প্রদানে ষষ্ঠী হয় বলে আমার কোনোদিন জানা নেই। ঠিক আছে, এগুলো তোমরা মনে হয় সেই পাতি যেগুলো বাজার চলতি বই থেকে নিয়ে এসে জিজ্ঞাসা করছো। সম্প্রদানে আমি যদি থাকতো তাহলে সম্প্রদানে আমি তৃতীয়া বললাম, প্রথমা বললাম, ষষ্ঠীটা কি বলতাম না? আচ্ছা আচ্ছা স্যার, সম্প্রদানের তৃতীয়া কি হয়? কি? সম্প্রদানের তৃতীয়া হ্যাঁ, তৃতীয়া হয় তো, এটা আমি বললাম না যে ওই কোন ওই সূত্রে দাস্যা ওঠে? স্থায়ীচ্ছতে কামুকহ অশিষ্ট ব্যবহারে দানহ প্রয়োগে চতুর্থ্যার্থে তৃতীয়া। তুমি কি প্রথম থেকে ছিলে না? স্যার না, আমি একটু পরে জয়েন করেছি। কি করা যাবে, আর রেকর্ড যদি পাও তো পরে শুনবো। আর স্যার, অপাদান কারকে যে একটা ষষ্ঠীর উদাহরণ রয়েছে, তাবৎ ভয়স্য ভেতব্যাম, ওটা কি কোন সূত্রানুসারে হবে? কি আছে? তাবৎ ভয়স্য ভেতব্যাম। বলেছে অপাদান কারকে। হ্যাঁ, অপাদানের ষষ্ঠী। হ্যাঁ, এগুলো অপাদানের ষষ্ঠীর জন্য কোনো সূত্র ঝিলিক ব্যাকরণে নেই। ঠিক আছে, এগুলো সবই অপাদানের সম্বন্ধ বিবক্ষায় ষষ্ঠী। এগুলো আচ্ছা সবই ষষ্ঠী শেষের দ্বারা হবে, এগুলো অপাদান কারক নয়। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর ওই স্থ্যাল্লিয়া পচ্যতি, ওটা কোন সূত্রানুসারে হবে? কি উদাহরণ বলো? স্থ্যাল্লিয়া পচ্যতি। স্থ্যাল্লিয়া পচতি না পচ্যতে? হ্যাঁ, পচতি পচতি। স্থ্যাল্লিয়া পচতি, হুম। এখানে করণ কারক, করণ। আচ্ছা স্যার, সাধকতমম করণম আর কর্তৃকরণের তৃতীয়া। ঠিক আছে স্যার। স্যার এই কটাই ছিল, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। হুম। আকলি সিংহ। ঈশা পালিত। হ্যাঁ স্যার, বলছি সম্প্রদান কারকে স্যার একটা সূত্র আছে যে পরিক্রয়ণে সম্প্রদানম অন্যতরস্যাম। তো স্যার এখানে যেমন সতেন বা শতায় পরিকৃত ভিত্ত, যখন শতায় হচ্ছে তখন তো এটা হচ্ছে, কিন্তু স্যার সতেন যখন হবে তখনও কি এটা দিয়ে হবে স্যার? এটা একটু বলে দিন। হ্যাঁ, যেখানে একটা জিনিস জানবে, কারকে তোমাদের এই কনফিউশন গুলো খুব হয় যে যেখানে অন্যতর শ্যাম আছে সেখানে কি করব। বিকল্পে আছে মানে জানবে যে আগে যেটা দিয়ে অলরেডি প্রাপ্ত ছিল সেটা হবে, যেটা নতুন বিধান করছে সেটাই এর দ্বারা হবে। তাই শতায় পরিকৃত যদি থাকে তাহলে শতায়ের তলায় দাগ থাকলে কারক সম্প্রদান কারক, সূত্র হচ্ছে পরিক্রয়ণে সম্প্রদানম অন্যতর শ্যাম, বিভক্তি চতুর্থী সম্প্রদান। আর যদি সতেনা পরিকৃত থাকে সতেনের তলায় দাগ কারক করণ কারক, সূত্র সাধকতমম করণম, বিভক্তি তৃতীয়া কর্তৃকরণের তৃতীয়া। এরকম অন্যান্য জায়গাতেও তোমরা পাবে। যেমন ধরো এখানে ছিল যে তোমার মন্য কর্মণ্য অনাদরে বিভাষা অপ্রাণীষু। যেমন ধরো নাহম তাম তৃণম মন্যে অথবা তৃণায় মন্যে, উদাহরণ দেওয়া হয়। তাহলে তৃণম মন্যে ওখানে হলে কর্মকারক কর্তৃস্তম কর্ম দ্বিতীয়া কর্মণি দ্বিতীয়া, আর চতুর্থী হলে কারক কর্ম সূত্র কর্তৃস্তম কর্ম বিভক্তি কিন্তু চতুর্থী, সেটা হবে মন্য কর্মণ্য অনাদরে বিভাষা অপ্রাণীষু। এবার তাহলে কখন দুটোই তার দ্বারা হবে? যেমন ধরো দিবক কর্ম চ, এখানে চ লাগানো আছে, চ মানে এখানে কর্মকরণ দুটোই এর দ্বারা হবে। যেমন ধরো গত্যর্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায় মনোধ্বনি, তাই গত্যর্থক যে কর্ম তার দ্বিতীয় চতুর্থী দুটোই এটার দ্বারা করা যেতে পারে, সূত্র দ্বিতীয় চতুর্থী দুটোরই উল্লেখ করেছে বলে। ঠিক আছে, অথবা যেমন ধরো করণে চ স্তোকাল্প কৃচ্ছ কতিপয়স্য অসত্ব বচনস্য, এখানে তৃতীয়া পঞ্চমী দুটোই এর দ্বারা করতে পারো। কিন্তু যেখানে নর্মালি সিম্পল বিকল্পে বলা আছে সেখানে কিন্তু বিকল্পটাই তার দ্বারা করবে, যেটা আগের থেকে প্রাপ্ত ছিল বাকিটা তার দ্বারাই করবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন আছে স্যার, বলছি তাদর্থে চতুর্থী ক্রিয়ার্থ উপপদসূচক কর্মণি স্থানে না তুমুর্থাচ্ছে ভগবদনাথ, এটা স্যার একটু পার্থক্যটা বলে দিন, এটা না খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে
যে কারক অনেক সময় একটা জায়গাতে মানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন তাৎপর্যে ব্যবহৃত হয়। একটা জায়গায় যেখানে তাদর্থে চতুর্থী করা যায়, সেখানে আবার মানে ক্রিয়ার্থ উপপদস্য যে কর্মণি স্থানীয় হয় এটা দিয়েও করা যায়। যেমন আমি একটা খুব প্রসিদ্ধ উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আতপায় ছত্রম, ঠিক আছে, আতপায় ছত্রম, এটা আমরা নর্মালি কিসের উদাহরণ বলে জানি? এটা হচ্ছে তাদর্থে চতুর্থীর উদাহরণ। কার উদাহরণ? তাদর্থে চতুর্থী। হ্যাঁ, এই উদাহরণটা যদি একটু সাজিয়ে নেওয়া হয়, যে আতপায় ছত্রম, এখানে আতপম নিবারয়িতুম ছত্রম ব্যবহরতি, আতপম নিবারয়িতুম, তাহলে এখন নিবারয়িতুম তুমুন ছিল না, ছিল না? হ্যাঁ, নিবারতুম তুমুন ছিল। অথবা ধরো আতপম নিবারয়িতুম ছত্রম আনয়তি, তাহলে এই যে এখানে যদি ছত্রম আনয়তি ক্রিয়াপদরা যোগ করে দেয়, তখন কিন্তু ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় হয়, এর দ্বারা চতুর্থী হবে। কেন হবে? তার কারণ সে ছাতা আনছে কেন? আতপ নিবারণের জন্য। হ্যাঁ, তাহলে নিবারয়িতুম মানে তুমুল প্রত্যয়ান্ত শব্দ আছে, তার লোপ হলে তার যে কর্ম তার চতুর্থী হয়ে যাবে। যখনই মশকায় ধুমোটাও একই হবে একই, যদি ক্রিয়াপদ যোগ করা হয়, হ্যাঁ হ্যাঁ একই হবে। যদি স্যার যদি ক্রিয়াপদ যোগ ক্রিয়াপদ করা হয়, সিম্পল যদি বলা হয়, আগে শুনে নাও, যদি সিম্পল বলা হয় আতপায় ছত্রম, তাহলে সেইখানে আমরা এখানে তাদার্থে চতুর্থী দিয়ে চতুর্থী করব। তার কারণ এখানে ক্রিয়ার জন্য ক্রিয়া বোঝাচ্ছে না, দুটো ক্রিয়া নেই। নর্মালি যেখানে তুমুল হয় সেখানে ক্রিয়ার জন্য ক্রিয়া হয়। যেমন ধরো আমি খেতে যাচ্ছি, আহম খাদিতুম গচ্ছামি, তাহলে এখানে ক্রিয়ার জন্য ক্রিয়া, দুটো ক্রিয়া বোঝাচ্ছে। আর যখন কোনো দ্বিতীয় ক্রিয়াপদের উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা তাদর্থে চতুর্থী করব। আর যেখানে দুটো ক্রিয়াপদের উল্লেখ থাকবে, একটা উল্লেখ থাকবে আর একটা কল্পনা করা যাচ্ছে, সেখানে আমরা ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় করব। এই দুটো গেল। এখন আসছে তুমর্থাচ্চ ভাববচনাৎ। তুমর্থাচ্চ ভাববচনাৎ আর ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় হয়, এই দুটোর মধ্যে পার্থক্য এটা যে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় হয় এই সূত্রের দ্বারা তুমুন প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ না থাকলে তার কর্মে চতুর্থী করে। আর তুমর্থাচ্চ ভাববচনাৎ তুমুন প্রত্যয়ান্ত শব্দের পরিবর্তে সেম ধাতু থেকে, তুমুন প্রত্যয়ান্ত শব্দের পরিবর্তে যে ধাতুর থেকে তুমুন ছিল সেম ধাতু থেকে যদি ভাববাচ্যের কোনো প্রত্যয় করে, তার থেকে যে চতুর্থীটা হয় সেটা হয় তুমর্থাচ্চ ভাববচনাৎ। এখানে কর্মের কোনো গল্প নেই, উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো রামঃ ওদনম খাদিতুম গচ্ছতি, সেখানে খাদিতুমের যদি প্রয়োগ না করা হয়, তখন ওদনম কর্ম ছিল, তখন রামঃ ওদনায় গচ্ছতি, এটা হচ্ছে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীনঃ। আর এখন দেখো, এরপরে যদি আমি একটা প্রশ্ন মানে করি যে রামঃ খাদিতুম গচ্ছতি, ঠিক আছে, খাদিতুমের বদলে আমি যদি প্রয়োগ করি রামঃ খাদনায় গচ্ছতি, এইটা যে তুমর্থাচ্চ ভাববচনাৎ। কেন বলতো? খাদিতুম আর খাদনায়, খাদিতুম দেখো খাদ ধাতু থেকে তুমুন ছিল, তুমুনের পরিবর্তে ভাববাচ্যের একটা সেম ধাতু থেকে যখন প্রয়োগ করছি খাদনায়, এখানে কিন্তু কর্মের সঙ্গে কোনো গল্প নেই। ক্রিয়ার্থ উপপদস্য কর্মণি স্থানে, এর দ্বারা কর্মে চতুর্থী হয়, তুমুনন্ত মানে প্রত্যয়ের থেকে নয়। আর তুমর্থাচ্চ ভাববচনাৎ তুমুন যার থেকে হয় তার প্রয়োগ না থাকলে সেই ধাতুর থেকেই চতুর্থী হয়, সেই ধাতু থেকে ভাববাচ্য প্রত্যয় হয়ে চতুর্থী হয়। যেমন ধরো রামঃ ইয়াগায় গচ্ছতি, ইয়াজ ধাতু ঘয় প্রত্যয়, তার বদলে ইয়ষ্টুম গচ্ছতি, তাহলে সেই ইয়াজ ধাতু থেকেই তুমুন করে ইয়ষ্টুম, তার বদলে ঘয় করে ইয়াগায়। তাহলে এখানে তুমুনের জায়গায় সেম ধাতু থেকে যখন করছি, তখন সেটা তুমর্থাচ্চ ভাববচনাৎ। আর তার কর্ম নিয়ে যখন গল্পটা আসছে, তখন হচ্ছে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীনঃ। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার বলছি একটা উদাহরণ আছে, হচ্ছে শিবায় নমস্করণী, মানে এখানে তো ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয় দিয়ে এটা হয়েছে। দিয়েই হবে, শিবম অনুকূলয়িতুম, শুধু হ্যাঁ, নমঃ হ্যাঁ, থাকলে নমস্বস্তি স্বাহা সদা হতো। নমস্করমী যেহেতু আছে, মানে করমী থাকার জন্য এটা এই মানে ক্রিয়াপদ ক্রিয়ার্থ আছে যে উপপদস্যটা ক্রিয়ার জন্য ক্রিয়া, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে। কেকা ঘোষ, হ্যাঁ স্যার, আমার এই কোয়েশ্চেনটাই ছিল, এই তুমুত্থার্চ ভাববচনাৎ বড্ড অনুশ্রী গোলাই। নাগ, অনুশ্রী নাগ। হ্যালো স্যার, হ্যালো শুনতে হ্যালো, পাচ্ছি, শোনা বলো। যাচ্ছে?
হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি বিভাষা গুণে অস্ত্রিয়াম এই সূত্রে বিভাষা শব্দটির দ্বারা কোন বিভক্তি বোধিত হয়? হ্যাঁ, এইটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যদি একটু বলে দিতেন ভালো হতো। বিভাষা শব্দের দ্বারা কোন বিভক্তি বোধিত হচ্ছে? হ্যাঁ বিকল্পে এখানে তোমার মানে বিভাষা শব্দটা তো কোনো বিভক্তিকে বোঝাচ্ছে না। এই সূত্রের দ্বারা তৃতীয়া এবং পঞ্চমী হয়, নর্মালি হ্যাঁ এর দ্বারা সেটাই, মানে পঞ্চমী হয়। হ্যাঁ, আমি জানি না এই প্রশ্নগুলো সব মানে আমি জানি না তোমরা কোথা থেকে পাচ্ছ। বিভাষা শব্দ তো স্যার আর এটা কোনো আগের মানে দিনের মক টেস্টে ছিল, আমি এটা ভুল করেছিলাম, কারণ হতে পারে। তৃতীয় পঞ্চমী দুটো হয়, কিন্তু অপশানে আমি পঞ্চমী করেছিলাম, কিন্তু তৃতীয়ও ছিল আলাদা করে, দুটো একসাথে উত্তর ছিল না, কিন্তু পরে উত্তর এসেছিল তৃতীয় বিভক্তি, যেহেতু আমার উত্তরটা ভুল হয়েছিল, এই জন্য একটুখানি যদি ক্লিয়ার করে দেন। মানে এটা এগুলো আসলে দেখো, এগুলো যে ট্রিকি কোয়েশ্চেন, এগুলো শুধুমাত্র এগুলো পরীক্ষার প্রশ্ন হয়, ঠিক আছে, কারণ এরকম হয় না। বিভাষা গুণে অস্ত্রিয়াম এই সূত্রটা হচ্ছে নর্মালি পঞ্চমীর সূত্র, ঠিক আছে। সেটা হ্যাঁ কার বিকল্প করে আসে? তৃতীয়ার। তা তৃতীয়াটা হয় কার দ্বারা? তৃতীয়া তো হেতু সূত্রের দ্বারাই হয়। যেমন তোমরা উদাহরণ জানো, জাড্যাদ বদ্ধ জাড্যেন বদ্ধ। যদি হ্যাঁ জাড্যেন থাকে তাহলে সেখানে গুণবাচক হওয়া সত্ত্বেও হেতু এর দ্বারা তৃতীয়া হবে, আর যেহেতু এটা গুণবাচক তাই এই সূত্রের দ্বারা পঞ্চমী হবে। তাহলে পঞ্চমী হবে। বিভাষার দ্বারা কাকে বোঝানো হলো? এইটা কোনো মানে ইয়ে নয় আর কি, সেই রকম মানে শাস্ত্রসম্মত প্রশ্ন নয় আর কি। এটা দুটোই কিন্তু করা স্যার যেতে পারে। যদি এরকম, হ্যাঁ দুটো হলে তো সমস্যা ছিল না, কিন্তু দুটো আলাদা আলাদা অপশনে ছিল, এবার সেই ক্ষেত্রে কনফিউশনটা হচ্ছে, তাহলে কি করব? দেখো অনুশ্রী, মক টেস্টে অনেক সময় ব্যাকরণের প্রশ্ন অনেক অবৈয়াকরণও করেন, ঠিক আছে। আচ্ছা এবার কে কিরকম প্রশ্ন করবে তার উত্তর তো সবসময় দেওয়া সম্ভব নয়। যেটা টেকনিক্যাল জিনিস আমি তোমাকে সেটা বললাম। তার আচ্ছা মানে স্যার। সেটা প্রশ্নটা হতে পারে সে প্রশ্নটাই স্ট্যান্ডার্ড নয়। অনেক কিছু তো আমি করতে পারি, যেমন ধরো একটা হচ্ছে মাহেশ্বর সূত্র সম্বন্ধে প্রশ্ন করতে বসলাম, দিয়ে প্রশ্ন করলাম মাহেশ্বর সূত্রে কটা বর্ণ আছে বলো। মানে দেখতে গেলে কি মাহেশ্বর সূত্রে কটা বর্ণ আছে যে বলতে পারে সে কি মাহেশ্বর সূত্র বুঝেছে, না মাহেশ্বর সূত্রে কি প্রত্যাহার আছে না আছে। তাই প্রশ্ন অনেক রকম ভাবে করা যায়, কিন্তু সেগুলো আসলে মানে ব্যাকরণের নিরিখে তাৎপর্য আছে কি নেই সেটা দেখতে হয় আর। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমার অরবিন্দ, একটা নেবো নেবো, হাত তোলো। যাদের হয়ে যাচ্ছে হাত নামিয়ে নিয়ে একটু। হ্যাঁ, অরবিন্দ। হ্যাঁ স্যার, আমার ওই প্রশ্ন ছিল একটা, ওই আপনি বললেন যে মন্য কর্মণাদের বিবাহ সহ প্রাণেষু, তো ওখানে স্যার ওই নৌ শব্দটার অর্থটা কি? নৌকা নৌকা। নৌকা। স্যার আর একটা প্রশ্ন, ওই বলছে মানবক অধ্যয়ন গুরুগৃহে বসতি, এটা কোন সূত্রটা হবে? হেতু মানবক অধ্যয়ন গুরুগৃহে বসতি। অধ্যয়নেন গুরুগৃহে বসতি, হ্যাঁ, হেতু হেতু। কিন্তু এখানে হেতু বলছে হেতু। ক্রিয়ার ফলপ্রাপ্তি। হ্যাঁ স্যার, বলছে হ্যাঁ হ্যাঁ, ক্রিয়ার ফলপ্রাপ্তিও হেতু হয়, এটা ঠিক ক্লিয়ার হলাম না স্যার, বুঝতে পারছি না। ক্রিয়ার ফলপ্রাপ্তি হেতু হয়, হ্যাঁ মানে ওখানে যে মানে তুমি সূত্রের তাৎপর্য জিজ্ঞাসা করতে চাইছো ওখানটায়। হ্যাঁ স্যার, হ্যাঁ যে স্যার, দেখো, নর্মালি হেতু মানে কি হয়? কারণ। যেমন ধরো হ্যাঁ উদাহরণ হচ্ছে দণ্ডেন ঘটক, তাহলে হ্যাঁ ঘটের হ্যাঁ, কারণ কি? দণ্ড, ঠিক আছে। দণ্ড, এখন ধরো হ্যাঁ হ্যাঁ অধ্যয়নেন বসতি, এখানে হ্যাঁ। বাসের কারণ অধ্যয়ন না বাসের কারণ ফল, মানে বাসের মানে কারণটা অধ্যয়ন না বাসের ফলটা অধ্যয়ন? আচ্ছা আচ্ছা, এখানে এখানে ফলের জন্য। হ্যাঁ, ভালো করে আমাকে উত্তর দাও আগে। মানে এই যে সে বাস করছে তার কারণ কি হ্যাঁ, অধ্যয়ন না তার ফল অধ্যয়ন? এটা স্যার আমি বসবাস যে বুঝতে পারছি করছে, না। বুঝতে হুম, পারছো না? ভালো না করে স্যার। দেখো, দুটো আইটেম আছে, একটা যে অধ্যয়ন আর একটা যে বাস। বাস হুম, মানে বসবাস করছে। বসবাস তাহলে করে, সে হ্যাঁ অধ্যয়ন অধ্যয়ন করবে বলে বাস করছে না করছে না? হ্যাঁ, অধ্যয়ন করবে বলেই সে বসবাস অধ্যয়ন করছে। করবে বলে সে বসবাস করছে। তাহলে বসবাস হুম, করার ফল কি হলো? অধ্যয়ন হলো না হলো না? অধ্যয়ন হয়েছে। হয়েছে তো। তাহলে এখানে বসবাসের কারণ অধ্যয়ন নয়, বসবাসের ফল হচ্ছে অধ্যয়ন। তাই ওখানে বলছে আচ্ছা ফলমপি হেতুহু, যেটা ফল হয় আচ্ছা, সেটাকেও হেতু শব্দের দ্বারা গ্রহণ করা যাবে এখানে। না হলে যদি হেতু মানে নর্মালি কারণ ধরা হতো তাহলে এখানে হুম, হতো না, কারণ হচ্ছে অধ্যয়নটা বাসের কারণ নয়, অধ্যয়নটা ফল। হুম, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ অধ্যয়নের কারণে বাস করছে না। যেমন ধরো হ্যাঁ কারণে কখন হতে পারে, অধ্যয়নের কারণে বাস করছে কখন হতে পারে? যেমন ধরো সে ভালো করে পড়াশোনা করেছে, পড়ে চাকরি বাকরি করছে বলে সে আজকে 5 তলা বাংলোতে বসবাস করছে। বুঝতে হুম পারছো? হুম হুম,
সেখানে হচ্ছে বসবাসের কারণ অধ্যয়ন, কিন্তু এখানে তো তার সেটা তাৎপর্য নয়। এখানে তাৎপর্যটা কি, যে সে বাস করছে এবং তার ফলে কি হচ্ছে, সে অধ্যয়নটা করতে পারছে। যেমন ধরো আমরা মেসে যাই, তাহলে মেসে যে বাস করছি তার ফলটা কি, অধ্যয়ন। না তো মেসে বাস করছি তার কারণ অধ্যয়ন। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হেতু শব্দ দ্বারা শুধু কারণ ধরলে হবে না, ফলকেও ধরতে হবে, সেটাই বলতে চাইছি আর কি। ঠিক আছে, থ্যাংক ঋতুর ইউ। কি প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, একটা কারক আছে যে বিদ্যালয়ের পূর্বে এন ক্রীড়াক্ষেত্রম, এটার মানে অপশন আছে এনপা দ্বিতীয়া, দুরান্তিকার্থ, ষষ্ঠ অন্যতরস্যম, এটা কোনটা হবে স্যার? এনোপা 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 আচ্ছা, এনোপা দ্বিতীয়, পূর্বে না, ওখানে পূর্বে না, দক্ষিণে না, উত্তরে না, সব এনক প্রত্যয়ান্ত সব। তমাল। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যালো স্যার, বলছিলাম স্যার একটা হ্যাঁ একটা কারকের উদাহরণ ছিল জলাদ উত্থিতা লক্ষ্মী। এটা মানে পঞ্চমীর কোন সূত্র অনুসারে হচ্ছে? ওখানে অপশন অপাদানে পঞ্চমী, ধ্রুবম বা অপাদানম, পরাজিত স্বর এবং জনিকর্তু প্রকৃতি ছিল, কোনটা হবে স্যার? কি প্রশ্নটা কি ছিল? জলাদ উত্থিতা লক্ষ্মী, জলাদ উত্থিতা লক্ষ্মী। অপশনে ছিল অপাদানে পঞ্চমী, না তারপরে আর কিছু নেই, শুধু এইটুকু, জলাদ উত্থিতা লক্ষ্মী, তারপরে অপশন আছে, আরো কিছু থাকবে প্রশ্নটায়? না আর কিছু ছিল না, এদের জলাদের নিচে দাগ দেওয়া আছে, এরপরে কারক বিধায়ক সূত্রের নাম চেয়েছে। সেটাই বল, তাহলে কারক বিধায়ক সূত্র চেয়েছে না বিভক্তি বিধায়ক সূত্র চেয়েছে? কারক বিধায়ক সূত্র চেয়েছে। তাহলে পঞ্চমী তো হবেই না, কারণ সেটাও বিভক্তি সূত্র। আর বাকি রইল কারা? ধ্রুবম উপায় অপাদানম হবে তাহলে, তাই তো? হ্যাঁ, আর কারা বা আর কে কে আছে দেখো, আগে দেখো টেকনিক্যালি বিচার করো না, বাদ বাকি কে কে ছিল অপশনে বলো। পরাজের রসোঢ় জনিকর্তু প্রকৃতি। পরাজের রসোঢ় জনিকর্তু প্রকৃতি। পরাজের রসোঢ় কখন হয়? পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ থাকলে। তাহলে পরাপূর্বক জি ধাতুর এখানে প্রয়োগ আছে কি? না স্যার, প্রয়োগ নেই। তাহলে এখন ইয়ে হচ্ছে জনিকর্তু প্রকৃতি। জনিকর্তু প্রকৃতি এর তাৎপর্য কি? জনিকর্তু মানে হচ্ছে যার থেকে কি হয়, সৃষ্টি হয়, মানে এক কথায় উপাদান কারণকে নেওয়া হয়। কাকে নেওয়া হয়? উপাদান কারণকে, যার থেকে জন্ম হয়। যেমন ধরো মাটির থেকে ঘট হয়, তেমন এখানে জলাদ উত্থিতা লক্ষ্মী মানে কি, জলের থেকে লক্ষ্মীর কি সৃষ্টি হচ্ছে না, জল থেকে জাস্ট প্রকাশিত হচ্ছে? প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে জলাদ উত্থিতা লক্ষ্মী, এখানে ধ্রুবমপায় অপাদানম এর দ্বারাই হবে, জল থেকে উত্থিত হচ্ছে, বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, তুমি টেকনিক্যালি বিচার করো না যে কোনটা হতে পারে কোনটা না হতে। এবং সবথেকে বড় কথা, জনিকর্তু প্রকৃতি হলে সেখানে জায়তে বা এই ধরনের কোনো ক্রিয়াপদ থাকতো, এখানে তো সেরকম নেই, তাই না? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কথা বলবো? বলো। এই যে প্রশ্নটা করলো, এই প্রশ্নটার প্রসঙ্গে বলছি, এইটা কি ওই লবলোপে কর্মণ্যধিকরণের চেয়ে এই সূত্র অনুযায়ী হতে পারে? কোনটা, কোনখানে? এই যে জলাদ উত্থিতা লক্ষ্মী বললো, ল্যাবলোপে কি করে হবে বলো? মানে জল থেকে উঠছে, মানে যেমন গৃহাত পশ্যতি আমরা যেমন দেখি আসানাত প্রেক্ষতে, জল থেকে ওখানে তার তাৎপর্য হচ্ছে যে না, সেটা তো প্রেক্ষতে আছে না, এখানে কি আছে প্রেক্ষতে কোথাও? এক নম্বর। 2 নম্বর হচ্ছে, না আমি সেটা বুঝি, ওটা আলাদা কথা, আমি মানে ব্যাখ্যাটা করতে হবে আগে। ধরো আসনাত প্রেক্ষতে, তার মানে কি আসনে উপবিশ্য প্রেক্ষতে, তাহলে এখানে জলাদ উত্থিতা লক্ষ্মী, তাহলে এখানে তুমি কি বলতে, জলে বসে উঠছে, জলে কোনো একটা অন্য লেবন্ত ক্রিয়াপদ উদ্ধার করতে হবে, তুমি এখানে কাকে উদ্ধার করবে? না আমি অধিকরণে পঞ্চমে এই অর্থে বলছিলাম, মানে জল থেকে অধিকরণ হলেও, আরে বাবা অধিকরণ হলেও কার অধিকরণ হবে? লেবন্ত শব্দের অধিকরণ হতে হবে, তাই না? যেমন ধরো আসনে উপবিশ্য, লেবন্তটা ছিল, এখানে লেবন্ত শব্দটাকে শুধু অধিকরণ বললেই তো হবে না, যে কোনো অধিকরণ তুমি পঞ্চমী করতে পারো না, আগে তো লেবন্ত শব্দটা থাকতে হবে, তো তার অধিকরণের পঞ্চমী হয়, সবার অধিকরণে তো পঞ্চমী হয় না। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ স্যার, এইবার বুঝেছি। ওটা হবে না। আচ্ছা, বাপি বর্মন। হ্যাঁ স্যার বলছিলাম, আমরা যে উপপদ বিভক্তির যে উদাহরণগুলো পাই, সেই উপপদ বিভক্তির কোনো মানে সংজ্ঞা সূত্র আছে কি? উপপদ বিভক্তির সংজ্ঞা সূত্র না, হ্যাঁ এরকম কিছু নেই না? নরমালি বলা হয় কারক বিভক্তি, যেটা কারকার্থে বিধীয়মানা বিভক্তি কারক বিভক্তি, আর কারকে তরার্থে বিধীয়মানা বিভক্তি উপপদ বিভক্তি।
কোনো সূত্র নেই, নর্মালি ব্যাখ্যা গ্রন্থে এরকম লক্ষণ পাওয়া যায়। আচ্ছা। পানির কোনো আর স্যার সূত্র নেই। আর স্যার অলম শব্দ যদি তৃতীয়া যে হয় তাহলে সেখানে আমি কি করণ কারক করবো নাকি? না না, সেটা তো অলম শব্দ যোগেই হচ্ছে। ঠিক আছে স্যার, ওখানে তৃতীয়া যদি হয় হেতু আছে না, হেতু 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 দিয়ে হয় তৃতীয়টা। ঠিক আছে। তৃষা, আবার তৃষা ঘুরে চলে এসছে। স্যার বলছি একটা প্রশ্ন আছে যে গলে বদ্ধ হওয়া গৌ নিয়তে, স্যার এখানে না অবচ্ছেদে সপ্তমী করা আছে, তা এটা স্যার সূত্র কি আধার অধিকরণম হবে এই জায়গাটা? আধারধিকরণ, হ্যাঁ হ্যাঁ আধারধিকরণ, ও আচ্ছা আচ্ছা, ঠিক অধিকরণ আছে। কারক সপ্তমী বিভক্তি। এবার এটাকে অবচ্ছেদে ক্রিয়া সপ্তমীও বলা হয় নাকি? এগুলো হচ্ছে সব, মানে সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গ এরকম কিছু নামকরণ করা আছে যেগুলো টেকনিক্যালি পানীয় ব্যাকরণে নেই আর কি। যেমন ধরো তোমরা রূপক কর্মধারায় শুনে আছো বাংলায় যারা পড়েছো, কিন্তু পানীয় ব্যাকরণে রূপক কর্মধারায় কোনো কনসেপ্টই নেই। তাই এরকম অনেক নামকরণ পাওয়া যায়। যেমন তোমরা পানীয় ব্যাকরণে পানিনিয়ম যে বইটা আছে সেখানে শব্দ বিভক্তি বলে একটা আলাদা বিভক্তি পড়েছো, তাই না? যে কারক বিভক্তি, শব্দ বিভক্তি, উপপদ বিভক্তি। কিন্তু পানীয় ব্যাকরণের কনসেপ্টে শব্দ বিভক্তি বলে কোনো বিভক্তিই নেই, দুটোই বিভক্তি, হলে কারক বিভক্তি না হলে উপপদ বিভক্তি। যদি কারকের অর্থে হয় তাহলে কারক বিভক্তি হয়, বাদ বাকি যা আছে শব্দের যোগে হোক বিশেষ অর্থে হোক সবগুলোকে কি বিভক্তি বলে? উপপদ বিভক্তি বলে। তাই এরকম অনেক কিছু বাংলাতে আছে যেগুলো আমাদের বাংলা বইতে আমরা পাই, কিন্তু টেকনিক্যালি নেই আর কি, সেগুলোর অস্তিত্ব নেই। ঠিক আছে স্যার। ইয়া বোস। হ্যাঁ স্যার, বলছি স্যার পঞ্চমী বিভক্তির কর্মপ্রবচনের কিছু সূত্র আছে, যে একটা প্রতিনিধি প্রতিদানী চ যশমাদ, এখানে কার প্রতিনিধি আর কার প্রতিদান এটা একটু বুঝিয়ে দেবেন? কারো প্রতিনিধি কারো প্রতিদান নয়, যদি বাক্যটার থেকে প্রতিনিধি বা প্রতিদান অর্থটা বোঝা যায় তাহলে সেইখানে যদি প্রতিনিপাতের প্রয়োগ থাকে তাহলে তার কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। যেমন প্রদ্যুম্নঃ কৃষ্ণাৎ প্রতি, তার মানে হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি হচ্ছে প্রদ্যুম্ন। এটা কৃষ্ণের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সে জায়গায় কোনো কার্যবশত কৃষ্ণ যেতে পারছে না, তার প্রতিনিধি হিসাবে কে যাচ্ছে? প্রদ্যুম্ন যাচ্ছে। তাহলে এই যে এই বাক্যটা থেকে প্রতিনিধি অর্থটা বোঝা যাচ্ছে, তাই প্রতির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। যখনই প্রতির কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে গেল তখনই তার যোগে প্রতিনিধি প্রতিদানে চ যস্মাৎ এই সূত্রের দ্বারা কৃষ্ণ শব্দ থেকে পঞ্চমী হয়ে যায়। যার জন্য যাচ্ছে, মানে যে যাওয়ার কথা ছিল যে যেতে পারছে না, তার থেকে পঞ্চমীটা হয়। যেমন ধরো গুরোহ প্রতি শিষ্য, গুরোহ প্রতি শিষ্য, তার মানে কি গুরুর প্রতিনিধি শিষ্য। ধর না কোন একজন গুরু, তার একদিনে 3টে বিয়ে বাড়ি পড়ছে, 3টে বিয়ে বাড়িতে শিষ্যের বাড়িতে যেতে হবে, একটা দার্জিলিং এ, একটা কলকাতায়, একটা মুম্বাই, 3 জায়গায় তো গুরু যেতে পারবে না। তাহলে গুরু এক জায়গায় যাবে, তার প্রতিনিধি হিসাবে অন্য শিষ্যকে বা পুত্রকে পাঠাবে, তাহলে সেখানে প্রতিনিধি অর্থ, তাহলে গুরুর পরিবর্তে যাচ্ছে, তাই গুরুতে পঞ্চমী হবে। আচ্ছা, বুঝলাম। আর একটা হচ্ছে যস্মাৎ অধিক বচনম যশ্বর বচনম তস্মাৎ তত্র অধিকম সপ্তমী যস্মাৎ বচনম। অধিকম যস্য চ ঈশ্বর বচনম তত্র সপ্তমী। হ্যাঁ স্যার, এই সূত্রটা তো একটু বুঝিয়ে দেবেন। এই সূত্রটাতে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে অধিক অর্থে যেখানে কর্মপ্রবচনীয় হয় তার ক্ষেত্রে সপ্তমী হবে। অন্যান্য অর্থে যেমন এরই অধিক অর্থে কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। উপনিপাতের দুটো অর্থে কর্মপ্রবচনীয়, একটা যে হীন অর্থে আর একটা অধিক অর্থে। নর্মালি যে কোনো কর্মপ্রবচনীয় হলে তার যোগে দ্বিতীয়া হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রেই পঞ্চমী হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রেই সপ্তমী হয়, ন্যাচারালি কিন্তু দ্বিতীয়া। যেমন পঞ্চমীর জন্য বলেছিল পঞ্চমী অপাং পরিভিহি, আর বলেছিল প্রতিনিধি প্রতিদানে যে যস্মা। তাহলে ওই সেখানে যেমন বলে যে বর্জনার্থ হলেই অপর পরির যোগে পঞ্চমী হবে, অন্যান্য জায়গায় পরি থাকলেও তার যোগে কিন্তু দ্বিতীয়াই হয়। আবার মর্যাদার অভিবিধি অর্থ হলেই তার ক্ষেত্রে যে আং আছে তার যোগে পঞ্চমী, অন্য অর্থ হলে কিন্তু হবে না। তেমন এখানে বললো অধিক অর্থে যেখানে কর্মপ্রবচনী আছে তার যোগে সপ্তমী হবে। ওর জন্য উদাহরণ দেওয়া হয় উপপরার্ধে হরির গুণাহা, হরির এক পরার্ধের থেকেও বেশি গুণ। পরার্ধ হচ্ছে আমাদের সংখ্যাবাচক, যেমন লক্ষ, নিযুত, কোটি যেমন আছে, সব থেকে টপ সংখ্যা হচ্ছে কোনটা? পরার্ধ। তাহলে সেখানে পরার্ধ অর্থ যদি হয় তার থেকেও বেশি, তাহলে এখানে পরার্ধের থেকেও তাহলে অধিক, তাহলে এখানে অধিক অর্থ অধিত হচ্ছে।
তাই এখানে উপর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হলো উপ অধিকে চয় সূত্রের দ্বারা। সেই অধিকার্থে যে কর্মপ্রবচনীয় আছে তার যোগে দ্বিতীয় নয় সপ্তমী হবে, যস্মাদ অধিকম তত্র সপ্তমী। তাই এখানে পরার্ধম না হয়ে পরার্ধে হবে। আরেকটা বললো ইয়স্য চ ঈশ্বর বচনম তত্র সপ্তমী, তার মানে হচ্ছে যেখানে মানে স্বস্বামী ভাব সম্বন্ধ বোঝা যাবে সেখানেও সপ্তমী হবে। স্বস্বামী ভাব সম্বন্ধ মানে কি? স্বস্বামী ভাব সম্বন্ধ মানে স্ব মানে সম্পত্তি, আর স্বামী মানে প্রভু বা মালিক, তাদের মধ্যে সম্বন্ধ তাকে স্বস্বামী সম্বন্ধ বলে। যেমন ধরো আমার পেন, তাহলে আমি হচ্ছে স্বামী, পেনটা হচ্ছে আমার সম্পত্তি, তাহলে আমার আর পেনের মধ্যে সম্বন্ধ তাকে স্বস্বামী সম্বন্ধ বলে। তাহলে স্বস্বামী সম্বন্ধে কর্মপ্রবচনীয় হয় কোন নিপাতের? না অধীর নিপাতের। সূত্র আসবে দেখবে অধীর ঈশ্বরে, যে ঈশ্বর অর্থে, ঈশ্বর বলতে এখানে ভগবান নয়, স্বস্বামী ভাব সম্বন্ধ, সেই অর্থে অধীর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। উদাহরণ দিচ্ছে অধি রামে ভূহু, তার মানে হচ্ছে রাম ছিলেন সম্রাট, তার সম্পত্তি কি ছিল? ভূ মানে পৃথিবী, তাহলে পৃথিবী হচ্ছে মানে মাটি আর কি তার সম্পত্তি। তাহলে পৃথিবী আর রামের মধ্যে স্বস্বামী ভাব সম্বন্ধ আছে না নেই? আছে। তাই এখানে অধীর কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়। যখন কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয় স্বস্বামী সম্বন্ধে, তখন সেই নিপাতের যোগে, সেই কর্মপ্রবচনীয় যোগে স্বামীবাচক যে শব্দ তার থেকেও সপ্তমী হতে পারে, সম্পত্তিবাচক যে শব্দ তার থেকেও সপ্তমী হতে পারে, দুটোর যে কোনো একটা থেকে হতে পারে। অর্জনের উদাহরণ দেখবে অধি রামে ভূহু, এরকমও পাও। সেখানে উদাহরণের তাৎপর্য হচ্ছে অধি রামে ভূহু মানে এখানে স্বামীবাচক শব্দ থেকে সপ্তমী হয়েছে। অথবা অধি ভুবি রামহ, এখানে অধিজব শব্দের যোগে সম্পত্তিবাচক শব্দ থেকে সপ্তমী হয়েছে, ভূ সম্পত্তি তার থেকে, তাই অধিভুবি রামহ এটাও ঠিক, আবার অধি রামে ভূহু এটাও ঠিক। থ্যাংক ইউ স্যার, বুঝে গেছি। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। প্রতিভা, কি প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ওই তাদর্থ চতুর্থী বাচ্চা যেটা বললেন যে মশকায় ধূম যখন হবে তখন ওটা তাদর্থ চতুর্থী বাচ্চা দিয়ে হবে, আর যখন বলা হয় যে মশকায় তখন সেটা ওই ক্রিয়াত্মক পদস্থ চ কর্মণি স্থানীন দিয়ে করতে পারি। স্যার তাহলে আমার আরেকবার বল, আমি বুঝতে পারলাম না প্রতিভা, তোমার কথাটা কেটে এলো। যখন তখন এটা আমার কথা আমার কাছে ক্লিয়ার আসছে না, আমার মনে হয় বাকিরাও কি ক্লিয়ার পাচ্ছ প্রতিভার কথা? আচ্ছা, কেকা, প্রতিভা তুমি একটু ভালো জায়গায় যাও, তারপরে অনুভব। স্যার আমার কারকের বাইরে একটা কোয়েশ্চেন আছে স্যার, বলছি সন্ধি আর সমাসের সূত্রগুলো কি এসএসসি তে খুব প্রয়োজন পড়ার? সন্ধির সূত্র লাগবে না, সমাসের সূত্র প্রসিদ্ধ গুলো দেখে যাওয়া ভালো নিজের সুবিধার জন্য। আসতে না আসার সম্ভাবনা বেশি, তবে একটু চোখ বুলিয়ে যেতে পারো, কারণ মাল্টিপল চয়েস তো, সেজন্য দেখা গেলেও অন্তত করতে পারো, সন্ধি সূত্র লাগবে না। ঠিক আছে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। স্যার শোনা যাচ্ছে এবার? শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি ওই মশকায় ধূম যখন এটা বলা হচ্ছে তখন এটা তাদর্থে চতুর্থী বাচ্চা দিয়ে যদি বলা হয় যে মশকায় ধূমং আনয়তু, তখন সেটা ওই ক্রিয়ার্থ উপপদস্থ চ কর্মণি স্থানীয় সূত্র দিয়ে হচ্ছে। যদি উদাহরণ আছে তাহলে ক্রিয়ার্থ স্থানীয় হতে পারে যে মুক্তিং প্রাপ্তুম হরিং ভজতি, কিন্তু স্যার এই উদাহরণটা মানে এমন প্রসিদ্ধ হয়ে গেছে যে সব জায়গায় তাদর্থে চতুর্থী বাচ্চাটাই ঠিক নেয়, আর ক্রিয়ার্থ উপপদস্থ করলে ফুল হয়। মানে দেখো, টেকনিক্যালি কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে সেখানে তোমার ইয়ে হতে পারে যে, কিন্তু এখানে ব্যাপারটা যে মুক্তি যে বস্তু যে একটা আছে, যে মুক্তি পেতে, এটা আমরা মানে ইয়ে করছি, কারণ এখানে এই কারণে ক্রিয়ার্থ উপপদস্থ কর্মণি স্থানীয় ধরা হয়নি। মুক্তিটা নিজেই হচ্ছে ক্রিয়া, মুক্তিটা নিজেই কি ক্রিয়া, ভালো করে খেয়াল করে দেখো। তার অন্য জায়গায় যেমন ধরো মশকটা একটা দ্রব্য বা কারক, মুক্তিটা কিন্তু নিজেই একটা ক্রিয়া, কিসের জন্য? মুক্তির জন্য। তাহলে মুক্তি লব্ধ আলাদা করে মুক্তি পাওয়ার মতো কিছু নেই, মুক্তি তুমি কি পাও না জাস্ট তুমি ফিল করো তুমি মুক্ত বলে।
মানে মুক্তি কি এমন বস্তু নাকি যেটা মানে নেই, তুমি নতুন করে কোনো কিছু খুঁজে পাবে? মুক্তি আসলে অ্যাভেলেবেলই বস্তু, ওর জন্যই ওখানে এরকম বলা হয় যে এটা তাদর্থে চতুর্থী। তার কারণ ওখানে মুক্তি এমন কোনো বস্তু নয় যে তুমি নতুন করে পাবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? ওখানে করা যাবে না, ওখানে লোকধুম করা যাবে না। অনুরাধা, হ্যাঁ স্যার, স্যার বলছি লব লোভ। অনুরাধা একটু ইয়ে করো, মানে নিজেকে আনমিউট করো। হ্যাঁ স্যার, স্যার বলছি লব লোভে যে সূত্রটা আছে ওখানে কর্ম আর অধিকরণটা খুব গুলিয়ে যাচ্ছে, যদি একটু ক্লিয়ার করেন। সকর্মক হলে কর্মে পঞ্চমী হবে, অকর্মক ধাতু হলে অধিকরণে হবে। আচ্ছা, মানে যেমন ধাতুটা ধরো আরুহিয়া ছিল, হ্যাঁ অবশ্যই লেবন্ত যে ধাতুটা আছে তার উপরে নির্ভর করছে। আরুহিয়া সকর্মক তাই কর্ম হয়েছে, উপবিশ্বে অকর্মক তাই অধিকরণ হয়েছে। আচ্ছা, মেনলি ধাতুটাকে দেখতে হবে। এক্স্যাক্টলি, লেবন্তর যে ধাতুটা তার অনুসারে কর্ম হবে না অধিকরণ হবে দেখতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। শুভেন্দু, হ্যাঁ স্যার নমস্কার। বলছিলাম যে স্যার এই যে বিভাষা গুণ অস্ত্রিয়াম যে সূত্রটা আছে, আমি তখন জয়েন করলাম, শুনলাম যে ওই বিভাষা গুণে অস্ত্রিয়াম সূত্রে পঞ্চমী এবং তৃতীয়া হচ্ছে, তাছাড়া সপ্তমী কি হয় এটা শুনলাম। না 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 না, বিভাষা গুণ অস্ত্রিয়াম দিয়ে কি করে সপ্তমী হবে? আমি যখন একজন প্রশ্ন করছিল মনে হয় অনুশ্রী নাকি, এটা আমি তখন থেকে ভুল শুনেছি। মানে বিভাষা গুণ অস্ত্রিয়াম যে একটা দেখলাম কালকে পরীক্ষায় দিয়েছিল, তো সেক্ষেত্রে ওই যে প্রশ্নটা ওটা কিন্তু নেটের পরীক্ষায় এসেছিল একবার। তো সেক্ষেত্রে যে কর্মের যে মানে বিভক্ষাটা মানে কোনটার প্রাপ্তি ছিল, সেখানে তৃতীয়া উত্তর দেওয়া হয়েছিল আর কি, তাই জানছিলাম। এখানে মানে করতে পারে, কিন্তু আমি কি বললাম এই প্রশ্নটা ঠিকঠাক প্রশ্ন নয়। আমি এই কারণেই বললাম কারণ বিভাষা গুণে অস্ত্রিয়াম এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কিসের? পঞ্চমী বিধায়ক সূত্র, পঞ্চমী সূত্র। হ্যাঁ সেটাই আমি বলছি, বিভাষা এটা কি আসলে কোনো তাৎপর্যকে বোঝায়? এখানে এটা বলতে পারে বিভাষা গুণে অস্ত্রিয়াম এই সূত্রের দ্বারা যে বিভক্তির বিধান করা হয় তার বৈকল্পিক বিভক্তিটি কি, সেটা হচ্ছে ক্লিয়ার আমার ইয়ে হচ্ছে। বিভাষা এর দ্বারা কি বোঝানো হচ্ছে? প্রশ্ন হলো ওইটা, তাই তো? হ্যাঁ, যদি প্রশ্নটা হয় যে বিভাষা মানে কি বিধান হচ্ছে তখন তৃতীয়া। বিভাষা দুটোই তো আছে, হলে তৃতীয়া না হলে পঞ্চমী, তার বাইরে তো কিছু নাই। কিন্তু প্রশ্ন যে মানে প্রশ্নের যে স্টাইলটা আমি সেখানে বললাম, এটা তো অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে বিভাষা মানে কি বিকল্পে এটা ধরেই করতে হবে তার কি? হ্যাঁ, ওইভাবে যদি দেয় কেউ তখন এইভাবেই করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন মহিতোষ। হ্যাঁ নমস্কার স্যার। তো স্যার বলছি সমাজে একটা প্রশ্ন বলবো স্যার। এক জায়গায় মক টেস্ট দিয়েছিলাম, তো ওখানে বলা হয়েছে যে চার্থে দ্বন্দ্ব, এখানে চয়ের কয়টি অর্থ? দুটি, চারটি, তিনটি, একটি। তো সেখানে আমি চারটি করেছিলাম, তো উনি বলছেন যে চারটি নয় দুটি, কারণ দুটি প্রসিদ্ধ নয়। তো সেই জন্য বলছি চারটি থাকলে দুটো থাকলে অপশন, হ্যাঁ দুটো। না না, আরে উনি বলছে চারটে যে বলছে প্রসিদ্ধ নয় সেটা ভুলভাল কথা, এটা হয় নাকি? সে জানে না বলে কি শাস্ত্র প্রসিদ্ধ চার্থের যে সিদ্ধান্ত কৌমুদী লঘু সব জায়গায় লেখা হয় চত্বর চার্থা, চারটে অর্থ। প্রসিদ্ধ নয় মানে কি? প্রসিদ্ধ বলতে কি তাকে আলাদা করে ঘরে গিয়ে ডিজে বাজাতে হবে নাকি? সেটাই বলছি, আমি বললাম চারটি, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই, চোখ কান বন্ধ করে চারটি। হ্যাঁ, তবে এখানে এই টুইস্টটা দিতে পারে, চার্থে দ্বন্দ্ব ইতি সূত্রে না দ্বন্দ্ব সমাস বিধীয়তে কেশু অর্থেষু, যে দুটো অর্থে, তিনটে অর্থে, চারটে অর্থে না পাঁচটা অর্থে, তখন কিন্তু দুটো অর্থে হবে। সমাস দুটো অর্থেই হয়, একটা হচ্ছে ইতরতর যোগ অর্থে আর সমাহার অর্থে। কিন্তু চয়ের অর্থ যদি সিম্পল জিজ্ঞাসা করে তাহলে চারটে অর্থ। ধন্যবাদ স্যার। বেশ, ঠিক আছে, সকলকে শুভরাত্রি। স্যার একবার ওই গত্যর্থ কর্মণি ওইটার বিভক্তিটা একটু বলে দিন না, যে কোনটায় মানে কোন বিভক্তি হয় সেইটা। গত্যর্থ কর্মণি গত্যর ধাতুর প্রয়োগে দ্বিতীয়া চতুর্থী দুটোই করা যায়। ঠিক আছে, এর দ্বারা গত্যর্থ কর্মণি সূত্রের দ্বারা। কিন্তু যদি আমি এখানে এই কারণেই বলছি, যদি কেউ কর্মণি দ্বিতীয়া দিয়েও দ্বিতীয়াটা করে, রামহ গ্রামম গচ্ছ দ্বিতীয়া যদি করে, এটা ভুলের কিছু নয়। আবার দ্বিতীয় চতুর্থী দুটোই যদি গত্যর্থ কর্মণি সূত্রের দ্বারা করা হয় তাতেও ভুলের কিছু নেই, কারণ ওই সূত্রে দ্বিতীয় চতুর্থী দুটোরই উল্লেখ আছে। ঠিক আছে, আর এই ধরনের প্রশ্ন আসবে না।
কারণ যারা প্রশ্ন করবে তারা নিজেরাও জানে দুটোর দ্বারাই সম্ভব বলে। স্যার স্যার বলছি রামো মনসা বারাণসী গচ্ছতি, সেক্ষেত্রে কি ওই চতুর্থী করা হলো? হবে না, হবে না, করা যাবে না, মনসা হলে হবে না, কারণ ওখানে আছেই তো চেষ্টায়াম, চেষ্টা হলেই হবে না, হলে হবে না। চেষ্টা মানে কি ফিজিক্যালি যেতে হবে, মনে মনে গেলে হবে না। ঠিক আছে, আমি জানি তোমাদের এখনো অনেকের প্রশ্ন আছে, এই শেষ হওয়ার নয় প্রশ্ন, এবার আমাকেও শেষ করতে হবে একটা টাইমে। ঠিক আছে।